শুভেচ্ছা সবাইকে। প্রিয় শিক্ষার্থী, গণিত পাঠের আজকে তোমাদেরকে আমি এমন একটি অংশে আমন্ত্রণ জানাচ্ছি যে অংশটি তোমাদের নিকট একেবারেই অজানা এবং নতুন, অর্থাৎ পঞ্চম শ্রেণী পর্যন্ত তোমাদের পাঠ্যক্রমে ইহা অন্তর্ভুক্ত ছিল না। তোমরা কি বলতে পারবে আমাদের আজকের আলোচ্য সূচি অর্থাৎ পাঠটি কি হতে পারে? পারছো না তো? আচ্ছা, ঠিক আছে, আমি বরং একটা ছোট গল্পের মাধ্যমে আজকের পাঠটি বা আলোচ্য সূচি কি হবে তা তোমাদেরকে জানাবার চেষ্টা করছি। দেখি তোমরা বলতে পারো কিনা। গল্পটি ঠিক এরকম। আলোকনগর হাই স্কুলের গণিত শিক্ষক রইসুদ্দিন স্যার ষষ্ঠ শ্রেণীর গণিত ক্লাসে প্রবেশ করেই শিক্ষার্থী অরুণাবকে বোর্ডে ডেকে এনে বললেন, বাবা, জোড় সংখ্যাগুলো লিখো তো। অরুণাব বোর্ডে এসে জোড় সংখ্যাগুলো লিখতে শুরু করলো। 2, 4, 6, 8, 10, 12 ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ লেখার পর সে স্যারকে বলল, স্যার, লিখেছি তো, আমি কি আরো লিখবো? স্যার বললেন, লিখো। সে অতঃপর আবারও লেখা শুরু করলো। 32, 34, 36, 38, 40 ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ লেখার পর সে আবারও স্যারকে শুধালো, স্যার, আমি কি আরো লিখবো? স্যার বললেন, লেখা শেষ করো। সে আবারও লেখা শুরু করলো। 44, 46, 48, 50, 50, 52 ইত্যাদি ইত্যাদি। কিছুক্ষণ পর সে স্যারকে শুধালো, স্যার, এরূপে গণিত সংখ্যাগুলো সারা জীবন লিখেও কি আমি জোড় সংখ্যাগুলো লিখে শেষ করতে পারবো? স্যার বললেন, যদি আবারও তোমাকে লিখতে বলি তুমি লিখো, অতঃপর আরো লিখো। এরূপে জোড় সংখ্যাগুলো তুমি সারা জীবন লিখেও কি শেষ করতে পারবে? অরুণাব এবার বলল, হয়তো পারবো না স্যার। স্যার বললেন, হ্যাঁ, তুমি ঠিক বলেছ। পঞ্চম শ্রেণী পর্যন্ত গণিতের যে অভিজ্ঞতা তোমাদের আছে তা দিয়ে সারা জীবনও জোড় সংখ্যাগুলো তোমরা লিখে শেষ করতে পারবে না। তবে একটা বিশেষ উপায়ে কিন্তু তোমরা জোড় সংখ্যাগুলো এক নিমেষেই লিখে শেষ করতে পারো, এবং তা হচ্ছে যদি তোমরা লেখো 2n। যদি তোমরা লেখো 2n, এখানে লক্ষ্য করো, পাটিগণিত সংখ্যা 2 এর সাথে একটি অক্ষর প্রতীক n জুড়ে দিয়ে আমরা কিন্তু পৃথিবীর সকল জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসতে পেরেছি। তোমরা হয়তো ভাবছো, কি করে 2 এর সাথে অক্ষর প্রতীক n কে জুড়ে দিয়ে সকল জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসা হলো? আমি তোমাদের বোঝার জন্য ব্যাখ্যা দিচ্ছি। লক্ষ্য করো, তোমরা যদি n সমান 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এরকম কল্পনা করতে থাকো, তাহলে n সমান 1 হলে 2n সমান 2 গুণ 1 সমান 2 কে 2 অর্থাৎ 2 পেয়ে যাবে। এখানে লক্ষ্য করো, 2 এবং n এই প্রতীকের সাথে কিন্তু যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন অথবা ভাগ চিহ্ন, এই 4টি প্রতীক চিহ্ন নেই। জানতে হবে, এই বিষয়টা জানা খুবই জরুরি, যে যদি একটি প্রতীকের সাথে আরেকটি প্রতীকের মধ্যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ এই 4টা প্রক্রিয়া প্রতীকের কোনোটাই উপস্থিত না থাকে, তাহলে একটা প্রতীকের সাথে অপর প্রতীকের সম্পর্কটা সাধারণত গুণের হয়। সেই জন্য আমরা 2n এই প্রতীকটি লেখার জন্য, অর্থাৎ 2 গুণ n এইভাবে বুঝিয়েছি। সেই জন্য আমরা 2 এর পরে n এর মান লিখতে 2 গুণ চিহ্নটা বা চিহ্নটা ব্যবহার করেছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো গেল n ইজিক্যাল টু 1 হলে 2n সমান আমরা পেলাম 2 গুণ 1 সমান 2। এভাবে যখন n এর জন্য তোমরা 2 কল্পনা করবে, তখন দেখবে 2n সমান 2 গুণ 2, তার মানে 2 দুগুণে 4। যখন n এর জন্য তোমরা 3 কল্পনা করবে, তখন 2n সমান 2 গুণ 3, তার মানে 3 দুগুণে 6। এইভাবে দেখো 2, 4, 6 তোমরা ক্রমাগতভাবে জোড় সংখ্যাগুলো পেয়ে যাচ্ছ। এইভাবে যদি তোমরা n এর মান 4, 5, 6, 7, 8, 9, 10 ইত্যাদি বসাতে থাকো, তাহলে দেখবা ক্রমাগতভাবে তোমরা সকল জোড় সংখ্যাগুলো পেয়ে যাবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ কিভাবে 2n দ্বারা সকল জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসা যায়। কিন্তু পাটিগণিতে
এই জোড় সংখ্যাগুলোকে এরকম বিশেষ কোনো উপায়ে লেখার সুযোগ নেই। অর্থাৎ পাটিগণিতের জোড় সংখ্যাগুলোকে লিখে সারা জীবনও শেষ করা যাবে না। এখানে লক্ষ্য করো, অঙ্ক প্রতীকের সাথে এরূপে কোনো অক্ষর প্রতীককে সংযুক্ত করে সবকিছুকে সরবায়ন করার প্রক্রিয়াই হচ্ছে বীজগণিত। বিষয়টা হচ্ছে এরকম যে আমি পাটিগণিতে সকল জোড় সংখ্যাগুলোকে লিখে শেষ করতে পারবো না, কিন্তু আমরা যদি একটা বিশেষ প্রক্রিয়ায় এই একটা অঙ্ক প্রতীকের সাথে একটা অক্ষর প্রতীককে সংযুক্ত করে দিই, তাহলে এই অক্ষর প্রতীক এন এর জন্য আমরা ক্রমাগতভাবে 1 2 3 4 এগুলো বসালে সকল জোড় সংখ্যাগুলোকে পেয়ে যায়। তার মানে সকল জোড় সংখ্যাগুলোকে সরবায়ন করা যায়, সকল জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসা যায়। এরকম সকল কিছুকে সরবায়ন করার এই যে প্রক্রিয়াটা, এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিটার নামই হচ্ছে মূলত বীজগণিত। বীজগণিত মূলত পাটিগণিতের সরবায়নকৃত রূপ। বীজগণিতের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, বুঝতে হবে, বীজগণিতের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অঙ্ক বা সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীককে সংযুক্ত করে বিশেষ কোনো সাধারণ রাশিমালা, যেমন আমরা বিশেষ সাধারণ রাশিমালা এখানে 2n সৃষ্টি করেছি, বিশেষ কোনো সাধারণ রাশিমালা বা সূত্র বা জেনারেলাইজড ফর্ম, আমরা এই 2nটাকে জেনারেলাইজড ফর্ম বলবো বা সাধারণ রাশিমালা বলবো, বা জোড় সংখ্যা নির্ণয়ের জন্য একটা সূত্র হিসাবে চিহ্নিত করব। এরকম জেনারেলাইজড ফর্ম তৈরি করা যায়, যার মাধ্যমে আসলে গাণিতিক সমস্যাগুলো সমাধান অনায়াসে করা সম্ভব। পাটিগণিতে এরকম সরবায়ন করে সকল কিছুকে নিয়ে আসা সম্ভব নয়, এবং পাটিগণিতে এরকম কোনো সাধারণ রাশিমালা নির্ণয় করার সুযোগ নেই। এবার রইসুদ্দিন স্যার বললেন, এতক্ষণের আলোচনাকে যদি আমরা একটু ভিন্নভাবে বিশ্লেষণ করি তাহলে তোমরা দেখতে পাবে যে পাটিগণিতে শুধু অঙ্ক ও সংখ্যা প্রতীক ব্যবহার হয় বিধায় এর মাধ্যমে সবকিছুকে সরবায়ন করা সম্ভব না। পাটিগণিতে এরকম 1 2 এরকম অঙ্ক এবং সংখ্যা প্রতীকগুলোই ব্যবহার করা হয়, ফলে পাটিগণিতে এরকম সবকিছুকে সরবায়ন করার সুযোগ নেই। আর বীজগণিতে অঙ্ক ও সংখ্যা প্রতীকের সাথে এরকম, যেমন অঙ্ক ও সংখ্যা প্রতীকের সাথে যখন আমরা এরকম একটা অক্ষর প্রতীক সংযুক্ত করে দিলাম, অঙ্ক ও সংখ্যা প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহৃত হওয়ার কারণে বিশেষ কোনো গাণিতিক সমস্যার বা বিশেষ কোনো প্রেক্ষাপটের সমাধানের জন্য এরকম জেনারেলাইজড ফর্ম বা সাধারণ আকার বা সূত্র তৈরি করা সম্ভব বিধায় বীজগণিত সবকিছুকে সরবায়ন করতে পারে। আমরা অন্যভাবে বলতে পারি, সবকিছুকে সরবায়ন করার জন্য বীজগণিতের একটি অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে অঙ্ক প্রতীকের সাথে অক্ষর প্রতীক ব্যবহার করা বা সংযুক্ত করা। অর্থাৎ যে কোনো বীজগণিতীয় আলোচনায় অঙ্ক ও সংখ্যা প্রতীকের সাথে সাথে অবশ্যই বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অক্ষর প্রতীক সংযুক্ত থাকবে। যে গণিতের যে আলোচনায় অঙ্ক সংখ্যা প্রতীকের সাথে কোনো অক্ষর প্রতীক সংযুক্ত থাকে না, সেটা নিঃসন্দেহে বীজগণিতের আলোচনাধীন অংশ নয়। রইসুদ্দিন স্যার এবার শিক্ষার্থীদেরকে উদ্দেশ্য করে বললেন, এতক্ষণের আলোচনা থেকে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আমাদের আজকের পাঠটি কি হতে যাচ্ছে। নিশ্চয়ই শিক্ষার্থী বন্ধুরা বলবে আমাদের আজকের পাঠটি হবে বীজগণিত সম্পর্কিত, এবং তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি আজকের এই বীজগণিত সম্পর্কীয় পাঠটি হবে বীজগণিতের ঠিক প্রথম পাঠ। অর্থাৎ আমরা পাঠ শিরোনামটি ঘোষণা করতে পারি, তোমরা এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছো। পাঠ শিরোনামটি হবে পাটিগণিত ও বীজগণিতের সম্পর্ক, পার্থক্য ও বৈশিষ্ট্য বিশ্লেষণপূর্বক বীজগণিত কি এবং কেন আমাদের বীজগণিত করতে হয় বা করতে হবে তা অনুধাবন। এটা হচ্ছে আমাদের আজকের পাঠের শিরোনাম, অর্থাৎ আমাদের আজকের আলোচ্য সূচি। চলো আমরা আজকের আলোচ্য সূচির ভিতরে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা এতক্ষণ একটা স্কুলের গণিত শিক্ষক এবং শিক্ষার্থীকে গল্পের কাল্পনিক চরিত্র সৃষ্টি করে গল্পের মাধ্যমে দেখাবার চেষ্টা করেছিলাম যে বীজগণিতের প্রথম পাঠটি কিভাবে শুরু করা যেতে পারে। সেই দৃষ্টিকোণ থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদের আজকের পাঠের মোট আলোচ্য সূচিটি তোমরা এতক্ষণে বুঝে গেছো, এবং আজকের যে পাঠের আমাদের আলোচ্য সূচি বা আমরা যে পাঠ
শিরোনাম, সেই পাঠ শিরোনামটি আমরা আমাদের জ্ঞাতার্থে আবারও বলছি। পাঠ শিরোনামটি হবে পাটিগণিত ও বীজগণিতের সম্পর্ক। পাটিগণিত ও বীজগণিতের মধ্যে সম্পর্ক কি, পার্থক্য এবং বৈশিষ্ট্য, এগুলো বিশ্লেষণ করে বীজগণিত জিনিসটা কি, বীজগণিত বিষয়টা কি এবং কেন আমাদের বীজগণিত পড়তে হয় বা করতে হবে তা অনুধাবন করাই হচ্ছে আমাদের আজকের পাঠের মূল আমাদের আলোচ্য সূচি বা আমাদের পাঠ সূচি। চলো আমরা পাঠের পরবর্তী অংশে প্রবেশ করি। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠ থেকে তোমরা যা জানতে পারবে সেটা হচ্ছে বীজগণিত ও পাটিগণিতের পার্থক্য ও বৈশিষ্ট্য অনুধাবন পূর্বক বীজগণিত কি এবং কেন বীজগণিত করতে হয় তা জানতে পারবে। প্রিয় শিক্ষার্থী এবং দর্শকবৃন্দ, আজকের পাঠ থেকে শুরু করে আমি ধারাবাহিকভাবে আমার এই চ্যানেলে গণিত ও বিজ্ঞানের বিষয়গুলোর উপর মৌলিক কনসেপচুয়াল বিষয় তুলে ধরে আমার এই চ্যানেলে আমি আপলোড করব এবং তোমাদের এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখছি যে আমার একাধিক ওয়েবসাইট আছে। ওই ওয়েবসাইটগুলোতে আমি গণিত এবং বিজ্ঞান বিষয়ের উপর আমার নিজস্ব দৃষ্টিভঙ্গি এবং সৃজনশীল চিন্তা চেতনা দ্বারা আমি গণিত ও বিজ্ঞান বিষয়ের উপর নানাবিধ লেখা উপস্থাপন করব। আমি তোমাদেরকে এবং আপনাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আমার এই চ্যানেল এবং ওয়েবসাইটগুলো ভিজিট করে মতামত দেওয়ার জন্য, যাতে আমি দর্শকদের এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের উপযোগী পাঠ এবং লেখা আমার ওয়েবসাইট এবং আমার চ্যানেলে উপস্থাপন করতে পারি। সাথে সাথে আমি তোমাদেরকে এবং আপনাদেরকে অনুরোধ জানিয়ে রাখছি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করবেন, যাতে যে কোনো পাঠ নোটিফিকেশন সহ আপনারা পেয়ে যেতে পারেন। প্রিয় শিক্ষার্থী, আমরা পাঠের পরবর্তী অংশে প্রবেশ করছি। প্রিয় শিক্ষার্থী, পাঠ ঘোষণার শুরুতেই আমরা জোড় সংখ্যার সর্বাঙ্করণের মানে সব জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসার যে উদাহরণ দিয়েছিলাম তা থেকে স্পষ্ট যে পাটিগণিত ও বীজগণিতের মধ্যে বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান। আমরা দেখলাম পাটিগণিত আর বীজগণিত এক জিনিস নয়। আমরা এই পাটিগণিত ও বীজগণিতের যে বৈশিষ্ট্যগত কিছু পার্থক্য বিদ্যমান, এই পার্থক্যগুলোকে বোঝার জন্য, অনুধাবনের জন্য 4টা ক্যাটাগরির মাধ্যমে পাটিগণিত ও বীজগণিতের মধ্যকার পার্থক্য, সম্পর্ক এবং তুলনামূলক বৈশিষ্ট্যগুলো তুলে ধরার চেষ্টা করছি, যাতে করে তোমরা সহজেই বুঝতে পারো যে বীজগণিত আমরা কেন করি, বীজগণিত কি এবং কেন আমাদের বীজগণিত পড়তে হবে, বাস্তব জীবনে এটা আমাদের কি কাজে আসবে। 4 টাইপ ক্যাটাগরির প্রথম যেই ক্যাটাগরিটা হচ্ছে সেটা হচ্ছে বীজগণিতে সাধারণ রাশিমালা সৃষ্টি করা হয়। তোমরা কিছুক্ষণ পূর্বেই পাঠ ঘোষণার পূর্ব অংশে দেখেছো কিভাবে আমরা সাধারণ রাশিমালা 2n সৃষ্টি করে সকল পাটিগণিতীয় মানে সকল জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসতে পেরেছিলাম, যেটা পাটিগণিতে এরকম সকল জোড় সংখ্যাগুলোকে নিয়ে আসা সম্ভব ছিল না সাধারণ রাশিমালা 2n সৃষ্টি করে। 1 নম্বর। 2 নম্বরটা হচ্ছে 4 টাইপ ক্যাটাগরি, যে বীজগণিতে সমীকরণ সৃষ্টি করে আমরা বাস্তব প্রাত্যহিক জীবনের নানাবিধ গাণিতিক সমস্যা, আমাদের জীবন ভিত্তিক সমস্যাগুলোকে সমাধান করতে পারি, যেটা পাটিগণিতে সম্ভব নয়। এবং 3 নম্বর ক্যাটাগরিটা হচ্ছে বীজগণিতে ঋণাত্মক চিহ্ন সৃষ্টি বা সংখ্যা সৃষ্টি। পাটিগণিতে এরকম ঋণাত্মক চিহ্ন বা ঋণাত্মক সংখ্যার কোনো অস্তিত্ব নেই, ফলে বিশেষ কোনো গাণিতিক প্রেক্ষাপটের বা বিশেষ কোনো বাস্তব জীবন ভিত্তিক ব্যাখ্যায় ঋণাত্মক সংখ্যা ব্যবহার করার সুযোগ পাটিগণিতে নাই বিধায় এবং বীজগণিতে আছে বিধায় ঋণাত্মক সংখ্যা সৃষ্টির মূল কারণ এবং ঋণাত্মক সৃষ্টি কেন করা হয় এই মূল কনসেপ্টগুলো বীজগণিতে আছে বিধায় যে কোনো জিনিসকে বাস্তব উপলব্ধিযোগ্য করে বীজগণিতে তার ব্যাখ্যা দেওয়ার সুযোগ আছে, কিন্তু পাটিগণিতে সেই সুযোগগুলো নেই। এবং 4 নম্বর ক্যাটাগরিটা হচ্ছিল বীজগণিতে বিমূর্ত ধারণা গঠন। বিমূর্ত ধারণা কি?
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়ে আমার ব্যাপক কথা থাকবে এই অংশে, তবে সেটা সীমিত আকারে থাকবে। বিমূর্ত বিষয়ের উপর বিস্তারিত আলোচনা যখন আমরা গণিতের বিভিন্ন অংশে প্রবেশ করব, বিমূর্ত বিষয়গুলো, বিমূর্ত শব্দটা নিয়ে আমাদের অনেক বেশি জানার আছে, অনেক বেশি বোঝার আছে, অনেক বেশি উপলব্ধিযোগ্য করার বিষয় আছে বিমূর্ত জিনিসটা। কিন্তু আজকের প্রেক্ষাপটে বা আমার আজকের এই আলোচনায় বিমূর্ত শব্দটিকে শুধু আমি সাধারণ একটু আলোচনার মধ্যে রাখবো। বিশেষ আলোচনা গণিতের বিভিন্ন অংশে আমি করব এবং সেখানে হয়তো আমার ভিডিও থাকবে। কেমন? তো প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমরা আমাদের পাঠের পরবর্তী অংশে প্রবেশ করছি। প্রথমে যে ছিল বীজগণিতের সাধারণ রাশিমালা সৃষ্টি, এই বিষয়ের উপর আমি তিনটা ব্যাখ্যা তোমাদের সামনে দাঁড় করাচ্ছি। তোমরা ব্যাখ্যাগুলো একটু দেখো, তাহলে বুঝতে পারবে কেন বীজগণিতের সাধারণ রাশিমালা সৃষ্টি করে হয় এবং কেন পাটিগণিত যেখানে ব্যর্থ সেখানে বীজগণিতের পাটিগণিতের ওই ব্যর্থতাকে কাটিয়ে ওঠার জন্য বীজগণিতে কেন এবং কিভাবে, আমি কিভাবে বলবো না, বরং কেন বীজগণিতে এরকম সাধারণ রাশিমালা সৃষ্টি করা হয় বিষয়টা তোমরা বুঝতে পারবে। আর বীজগণিতের এরকম সাধারণ রাশিমালা কিভাবে সৃষ্টি হয় তার জন্য আরো ব্যাপক আলোচনা লাগবে। আজকের পরিসরে এটা আলোচনাধীন বিষয় নয় বা প্রাসঙ্গিক বিষয় নয়। এই প্রসঙ্গে প্রয়োজনে আমি ভিডিও আপলোড করব কিভাবে এরকম সাধারণ রাশিমালাগুলো তৈরি করা হয়, কোন কৌশলে। সেই কৌশলগুলোর জন্য আমাদের গাণিতিক কিছু দক্ষতা, অভিজ্ঞতা এবং যোগ্যতা লাগবে। প্রথমেই আমি চলে আসছি বীজগণিতে সাধারণ রাশিমালা সৃষ্টির প্রথম উদাহরণে। যেমন প্রথম টাইপ মানে কতে সাধারণ রাশিমালা গঠন করতে গিয়ে আমরা যদি কিছুক্ষণ পূর্বে আমরা জোড় সংখ্যাগুলোকে কিভাবে সাধারণ রাশিমালা 2n আকারে প্রকাশ করা যায় সেটা দেখিয়েছি এবং তার ব্যাখ্যা দিয়েছি। এভাবে বিজোড় সংখ্যাগুলোর সাধারণ আকার বা সাধারণ রাশিমালা 2n - 1 হবে। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, n সমান যদি আমরা এরকম 1 2 3 4 5 6 কল্পনা করি, এভাবে n এর মান 1 2 3 4 5 6 7 8 বসালে আমরা 2n - 1 থেকে পর্যায়ক্রমে সকল বিজোড় সংখ্যাগুলোকে পেয়ে যাব, যেটা পাটিগণিতে এরকম সাধারণ রাশিমালা তৈরি করার সুযোগ নেই, ফলে সকল বিজোড় সংখ্যাগুলোকে নিয়ে আসারও সুযোগ নেই। অর্থাৎ পাটিগণিতে বিজোড় সংখ্যাগুলোকে কখনই লিখে শেষ করা যাবে না। কিন্তু আমরা বীজগণিতে এই বিশেষ আকারের কোনো রাশিমালা বা সাধারণ রাশিমালা বা জেনারেলাইজড ফর্ম তৈরি করে সকল বিজোড় সংখ্যাগুলোকে নিয়ে আসতে পারি। তোমরা লক্ষ্য করো, n এর মান যখন 1 তখন 2 একে 2 বিয়োগ 1, তার মানে 1 কিন্তু অবশ্যই বিজোড় সংখ্যা। এভাবে n যখন আমরা 2 কল্পনা করব, তার মানে 2 গুণ 2 2 দুগুণে 4, 4 থেকে 1 বিয়োগ করলে 3, তার মানে 3 পেয়ে যাব। 3 কিন্তু বিজোড় সংখ্যা। এভাবে n যখন 3 কল্পনা করব, তখন 2 গুণ 3, তার মানে 3 দুগুণে 6, 6 থেকে 1 গেলে 5, তার মানে আমরা বিজোড় সংখ্যা 5 পেয়ে যাব। এভাবে n সমান যখন আমরা 4 কল্পনা করব, 4 দুগুণে 8, 8 থেকে 1 বিয়োগ করলে 7, তার মানে 7 বিজোড় সংখ্যাগুলো পেয়ে যাব। এইভাবে এই সাধারণ রাশিমালা 2n - 1 থেকে আমরা সকল বিজোড় সংখ্যাগুলোকে নিয়ে আসতে পারব। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এই 2n - 1 এমন একটা জেনারেলাইজড ফর্ম, এমন একটা সাধারণ আকার, এমন একটা বিশেষ সূত্র যা সকল বিজোড় সংখ্যাকে প্রতিনিধিত্ব করে, সকল বিজোড় সংখ্যাকে নিয়ে আসতে পারে, যেটা পাটিগণিত পারে না। তোমরা লক্ষ্য করো, এই যে জোড় সংখ্যার সাধারণ আকার 2n, বিজোড় সংখ্যার সাধারণ আকার 2n - 1, এই যে সাধারণ আকারগুলো, এগুলোর কিন্তু বিশেষ অর্থ আছে। এটা কিন্তু অর্থবোধক একটা ব্যাপার। এটা কিন্তু মানে এই যে এটাকে আমরা বীজগাণিতিক রাশিমালা বলি, এটাকে আমরা বীজগাণিতিক রাশিমালা বলি। তোমাদের জেনে রাখা অবশ্যই উচিত যে কোনো বীজগাণিতিক রাশিমালার বিশেষ অর্থ আছে, যেগুলো বাস্তব জীবন ভিত্তিক অর্থ বহন করে। অর্থাৎ কোনো বীজগাণিতিক রাশিমালা, যত প্রকারের বীজগাণিতিক রাশিমালা তোমরা বীজগণিতের পরবর্তী পর্যায়ে করবা, এটা বলার সুযোগ নাই যে এগুলো অর্থবোধক, অর্থহীন কোনো বিষয়। যখন যত প্রকারের বীজগাণিতিক রাশিমালা আমরা লিখবো না কেন গাণিতিক সমস্যা সমাধানে, মনে রাখতে হবে সকল বীজগাণিতিক রাশিমালা বিশেষ প্রেক্ষাপটে জীবনভিত্তিক কোনো অর্থ প্রকাশ করে। যেমন 2n - 1 এই বিজোড় সংখ্যার এই প্রতিনিধিত্বকারী এই সাধারণ রাশিমালাটা বোঝায় যে আমি
এমন একটা আমি এমন একটা রাশি যেটা তোমাদেরকে সকল বিজোড় সংখ্যাকে উৎপাদন করে দিতে সক্ষম। তোমরা আমার কাছ থেকে সকল বিজোড় সংখ্যাগুলোকে নিয়ে আসতে পারো। আমার মধ্যে যদি তোমরা ওয়ান ইনপুট করো, 2 ইনপুট করো, 3 ইনপুট করো, তাহলে আমি তোমাদেরকে সকল বিজোড় সংখ্যাগুলো উৎপাদন করে দিতে পারি। সুতরাং 2n-1 কিন্তু এখানে বিশেষ অর্থ বহন করছে। 2n কিন্তু বিশেষ অর্থ বহন করছে। তোমাদের জেনে রাখতে হবে সকল বীজগাণিতিক রাশি বিশেষ বিশেষ প্রেক্ষাপটে বিশেষ বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন অক্ষর প্রতীকের মাধ্যমে বিশেষ বিশেষ বাস্তব জীবনভিত্তিক অর্থ প্রকাশ করে। অর্থহীন কিছু বিষয় এগুলো নয়। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা বিজোড় সংখ্যাগুলো কিভাবে আসতে পারে তার ব্যাখ্যাটা এখানে দিলাম। আশা করি তোমরা এটা বুঝতে পারবে। আমাদের সাধারণ রাশিমালা গঠনের টাইপ 1 এর পথে আমরা আবার চলে যাচ্ছি। একটু লক্ষ্য করো, আমরা পঞ্চম শ্রেণীতে এই মিলিমিটার, সেন্টিমিটার, ডিসিমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, কিলোমিটার থেকে এক থেকে অন্য এককে কিভাবে যেতে হয় তার জন্য নানা প্রকার অসংখ্য সূত্র শিখছি এবং সূত্রগুলো শিখে অধিক নিয়ম ব্যবহার করে এক একক থেকে অন্য এককে যাওয়ার উপায় দেখেছি। এটা পাটিগণিতের সিস্টেমটা ছিল। এক্ষেত্রে অনেকগুলো সূত্র শিখতে হতো। মিলিমিটার থেকে কত মিলিমিটারে কত সেন্টিমিটার, তারপরে কত মিলিমিটারে কত কিলোমিটার, কত কিলোমিটারে কত ডেকামিটার, কত হেক্টোমিটারে কত কিলোমিটার, এরকম অসংখ্য সূত্র শিখতে হতো, যা একটা বিশেষ বিরক্তিকর বিষয়। আমরা শিক্ষার্থী বন্ধুরা এ পর্যায়ে তোমাদেরকে দেখাবো আমরা এরকম সূত্র শিখবো না, আমরা বিশেষ দুইটা রাশিমালা তৈরি করব, বিশেষ দুইটা জেনারেলাইজড ফর্ম তৈরি করব। যেই জেনারেলাইজড ফর্মের মাধ্যমে আমরা যে কোনো একক থেকে মিটার থেকে কিলোমিটার, কিলোমিটার থেকে মিটার, ডেকামিটার থেকে হেক্টোমিটার, হ্যাঁ, ডেসিমিটার থেকে মিলিমিটার, এই সমস্ত এককে বুঝতে পারবো শুধুমাত্র দুইটা বিশেষ জেনারেলাইজড ফর্মের বা সাধারণ আকারের বা সূত্র সৃষ্টির মাধ্যমে। কেমন? অসংখ্য সূত্র শেখার দরকার নেই। এটা আমরা একটু দেখাতে পারি যে সেটা হচ্ছে, তোমরা এই জিনিসটা পড়ে নিবা, আমি এটা আর এখানে পড়লাম না, আমি শুধু তোমাদের কৌশলটা দেখাবো। সেই কৌশলটা একটু লক্ষ্য, অবশ্যই আমার এই কথাগুলো এখন বলা হয়ে গেছে, আমি সেই কৌশলটা দেখাবো। যে সাধারণ রাশিমালাটা হচ্ছে, একটা হচ্ছে x/10⁻n, আর একটা হচ্ছে x × 10⁻n। এই 10⁻n কি, এটা যখন আমি বীজগণিতের পরবর্তী অংশে তোমাদেরকে প্রবেশ করব, তোমাদেরকে বিষয়ে বিস্তারিত আলাপ করব, আশা করি তোমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। শুধু এখন আমি জেনারেলাইজড ফর্মের মাধ্যমে কিভাবে আমরা এক একক থেকে অন্য এককে যেতে পারি, অথবা কেন বীজগণিতে এরকম জেনারেলাইজড ফর্ম ব্যবহার করা হয়, জেনারেলাইজড রাশিমালা তৈরি করা হয়, তা ব্যাখ্যা করার জন্য এই বিষয়টা তোমাদের সামনে উপস্থাপন করছি। 10⁻n কি, কিভাবে 10⁻n হয়, পাওয়ার কি, এটা বুঝাবার বা এটা এখানে বিস্তৃত আলোচনা করার সুযোগ আজকের আলোচনা আমার নয়। এটা এই আলোচনার জন্য প্রাসঙ্গিক বিষয়ও নয়, এটার জন্য প্রাসঙ্গিক বিষয় এবং আমাদের এটার জন্য সাবজেক্ট ম্যাটার বা আলোচ্য সূচি নির্ধারণ করে আমরা এই বিষয়গুলো পরবর্তীতে বুঝাবো। শুধু আমি দেখাবো। মনে করো আমি 50 এরকম 50 মিলিমিটারকে 50 মিলিমিটারকে আমি ডেকামিটারে প্রকাশ করতে চাই। 50 মিলিমিটার সমান কত ডেকামিটার তা আমি প্রকাশ করতে চাই। কি করতে হবে? কৌশলটা একটু লক্ষ্য করো। এখানে x এর মান হচ্ছে 50, যাকে আমি এক একক থেকে অন্য এককে নিয়ে যেতে চাই, সেটা নির্ধারণ করবে x। আর আমি মিলিমিটার থেকে ডেকামিটার, লক্ষ্য করো, আমি কিন্তু নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। তাহলে মিলিমিটার থেকে ডেকামিটার 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ এবং 4 স্টেপ। তার মানে আমি মিলিমিটার থেকে ডেকামিটার পর্যন্ত 4 স্টেপ উপরে উঠছি। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যখন আমরা উপরে উঠবো তখন আমরা যেই রাশিটাকে মিলিমিটার থেকে ডেকামিটারে প্রকাশ করব, যেই রাশিটাকে এক একক থেকে অন্য এককে প্রকাশ করব, যখন আমরা নিচের থেকে উপরের দিকে যাব তখন ভাগ করব। আর যখন আমরা উপর থেকে উপরের কোনো একক থেকে নিচের কোনো এককে চলে আসবো তখন গুণ করব। কিভাবে ভাগ করব এবং কিভাবে গুণ করব, এইটাই এখন প্রশ্নের বিষয়। খুব সহজ বিষয়টা লক্ষ্য করো। আমরা বলছি 50 মিলিমিটারকে আমরা ডেকামিটারে প্রকাশ করব। তার মানে এখানে x হচ্ছে 50, আর যেহেতু 4 স্টেপ উপরে উঠছি, তার মানে 4টা দশের গুণফল দ্বারা এই 50কে ভাগ করব। তার মানে হচ্ছে এখানে 10⁻n হচ্ছে 4টা দশের গুণফল। 4টা দশের গুণফলকে আমরা এরকম 10⁻4 এইভাবে লিখতে পারি। 10⁻4 মানে হচ্ছে 4টা দশের গুণফল। যেহেতু আমি 4 স্টেপ উপরে উঠছি,
মিলিমিটারকে ডেকামিটারে প্রকাশ করার জন্য, সেই জন্য 50কে আমি 4টা 10-এর গুণফল দ্বারা 50কে আমি 4টা 10-এর গুণফল দ্বারা ভাগ করব। অর্থাৎ 50কে 4টা 10-এর গুণফল দ্বারা ভাগ করলে মিলিমিটার থেকে ডেকামিটারে আমি পৌঁছে যাব। অর্থাৎ 50 মিলিমিটারে কত ডেকামিটার তা আমি পেয়ে যাব। বিষয়টা খুব ইন্টারেস্টিং, তাই নয় কি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা? কিন্তু আমাদেরকে এটা না করলে আমাদেরকে জানতে হতো কত মিলিমিটারে কত ডেকামিটার, অথবা কত সেন্টিমিটারে কত কিলোমিটার, এরকম নানা সূত্রগুলি শিখতে হতো এবং ঐকিক নিয়ম প্রক্রিয়া একটু বিস্তৃত প্রেক্ষাপটে অনেক বড় করে অঙ্কগুলো করতে হতো। আমরা কিন্তু এই সাধারণ রাশিমালার মাধ্যমে, এই যে x/10⁻n এই রাশিমালার মাধ্যমে আমরা মিলিমিটার থেকে ডেকামিটারে ইজিলি বুঝতে পারলাম। এইভাবে মিলিমিটার থেকে অথবা সেন্টিমিটার থেকে কিলোমিটার অথবা মিটার থেকে কিলোমিটার, যে কোনো একক থেকে তার উপরের এককে আমরা ইজিলি এই সাধারণ আকারের রাশিমালাটা দিয়ে বুঝতে পারি। এবারে লক্ষ্য করুন শিক্ষার্থী বন্ধুরা, আমরা তো গেল এখন এক একক থেকে উপরের কোনো এককে, যে কোনো একক থেকে উপরের কোনো এককে আমরা কিভাবে বুঝবো। এবার আমরা যে কোনো একক থেকে নিচের কোনো এককে কিভাবে বুঝবো সেটা নির্ধারণ করে দিবে আবার এই x×10⁻n আকারের এই সাধারণ রাশিমালা বা এই জেনারেলাইজড ফর্মের রাশিটি। কিভাবে আমরা যখন কিলোমিটার থেকে, মনে করো কিলোমিটার থেকে এই মিটারে বুঝবো, আমরা কিলোমিটার থেকে মিটারে বুঝবো। লক্ষ্য করো কিলোমিটার থেকে মিটার কয় স্টেপ নিচে? 1 স্টেপ, 2 স্টেপ, এরকম 3 স্টেপ। তার মানে এখানে আমি যদি বলি আমি 500 বা 520 কিলোমিটারকে আমি এই মিটারে প্রকাশ করব, তখন 1 হবে 520। আর যেহেতু আমি 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ নিচে করছি, তার মানে 3টা 10-এর গুণফল, তার মানে 10³ দ্বারা 3টা 10-এর গুণফল, তার মানে 10³, তার মানে 1000 দ্বারা এই 520কে গুণ করবো, তাহলেই 520 কিলোমিটারে কত মিটার চলে আসবে। খুব ইজি বিষয়টা। দেখো সাধারণ রাশিমালার মাধ্যমে কিন্তু আমরা 520কে কিলোমিটার থেকে মিটারে প্রকাশ করতে পারলাম। কিন্তু আমি যদি কিলোমিটার থেকে এই সেন্টিমিটারে প্রবেশ করতে চাই, তখন 520কে কয় স্টেপ নিচে নামবো? 1 স্টেপ, 2 স্টেপ, 3 স্টেপ, এই 4 স্টেপ, এই 5 স্টেপ। সেন্টিমিটারে প্রকাশ করতে চাইলে 5 স্টেপ নিচে নামছি। সুতরাং এই 520কে তখন আমার এই 5টা 10-এর গুণফল, তার মানে 1 লক্ষ দ্বারা গুণ করলে যে গুণফলটা আসবে সেটাই হবে 520 কিলোমিটারে তত সেন্টিমিটার। সেটা আশা করি তোমরা বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করো আমরা বলছিলাম যে পাটিগণিত যেখানে এরকম সাধারণ রাশিমালা তৈরি করার সুযোগ নেই পাটিগণিতে, কিন্তু বীজগণিতে এইরকম সাধারণ রাশিমালা তৈরি করার সুযোগ আছে। বিধায় বীজগণিতের বৈশিষ্ট্যই সাধারণ রাশিমালা তৈরি করে সে বিশেষ কিছুকে প্রতিনিধিত্ব করবে, সে সব কিছুকে নিয়ে আসবে। আমরা কিন্তু এখন 520 কেন, 50 কেন, যে কোনো একক থেকে যে কোনো এককে, উপরের থেকে নিচে, নিচে থেকে উপরের দিকে আমরা এরকম এক একক থেকে অন্য এককে রূপান্তর করে নিয়ে আসতে পারি, শুধুমাত্র এই দুইটা জেনারেলাইজড ফর্মের বা সাধারণ আকারের রাশি দ্বারা। বিষয়টা কি খুব ইন্টারেস্টিং বিষয় নয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ? আশা করি পাটিগণিত এবং বীজগণিতের এই অংশটাতে পাটিগণিতের সীমাবদ্ধতা এবং বীজগণিতের সম্প্রসারণশীলতা অথবা বীজগণিতের সরবরাহ করার যে সুযোগগুলো, বিষয়গুলো বুঝতে তোমাদের তেমন অসুবিধা হয়নি। প্রিয় শিক্ষার্থী, আমরা আমাদের পাঠের পরবর্তী অংশে প্রবেশ করছি এবং তোমাদের আমন্ত্রণ জানাচ্ছি। পাঠের পরবর্তী অংশটা ছিল টাইপ গ, জ্যামিতিক আকারের বস্তুর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে পাটিগণিত ও বীজগণিতের অবস্থান। শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে ত্রিভুজের চিত্র, একটা চতুর্ভুজ বা আয়তক্ষেত্রের চিত্র, একটা বৃত্তের চিত্র এবং সিলিন্ডারের চিত্র তোমাদের সামনে উপস্থাপন করছি। তোমরা লক্ষ্য করো এরকম বৃত্তের ক্ষেত্রফলের জন্য, ত্রিভুজ আকারের ক্ষেত্রফলের জন্য আমরা পাটিগণিত থেকে জানি ½ ভূমি পূরণ উচ্চতা। কিন্তু এখানে ভূমি লেখা হতো, উচ্চতা লেখা হতো, কিন্তু কোনো প্রতীক, অক্ষর প্রতীক ব্যবহার করা হতো না। আমরা কিন্তু বীজগণিত এরকম অক্ষর প্রতীক ব্যবহার করে, যেখানে ভূমি হচ্ছে b, উচ্চতা হচ্ছে h। আবার আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে, দৈর্ঘ্যকে আমরা পাটিগণিতে জানি আয়তক্ষেত্রের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ, কিন্তু আমরা বীজগণিতে দৈর্ঘ্যকে l এবং প্রস্থকে b, তার মানে অক্ষর প্রতীক দ্বারা সূত্র সৃষ্টি করব। এইভাবে বৃত্তের ক্ষেত্রফল
পাই আর স্কোয়ার কি, এটা নিয়ে বিস্তৃত ব্যাখ্যা থাকবে আমাদের গণিতের বিভিন্ন পরবর্তী অংশগুলিতে। এবং সিলিন্ডারের ক্ষেত্রফল A সমান 2 পাই আর ইন্টু আর প্লাস এইচ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই বিষয়গুলোর বিস্তৃত আলোচনা করার প্রাসঙ্গিক ক্ষেত্র এটা নয়, এগুলোর জন্য প্রাসঙ্গিক ক্ষেত্র আমাদের থাকবে। শুধু আমি বোঝাবার চেষ্টা করছি বীজগণিত এবং পাটিগণিতের মৌলিক কনসেপচুয়াল পার্থক্যগুলো কি, বৈশিষ্ট্যগুলো কি। বীজগণিতে পাটিগণিতে কোনো অক্ষর প্রতীক ব্যবহার করার সুযোগ নেই, ফলে সবকিছুকে সর্বায়ন করা যায় না। আর বীজগণিতে অক্ষর প্রতীক ব্যবহার করার কারণে সব কিছুকে সর্বায়ন করা যায়। যেমন এই অক্ষর প্রতীক ব্যবহার করার কারণে শুধু এই ত্রিভুজ ক্ষেত্রটার ক্ষেত্রফল না, ছোট বড় সকল প্রকার ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফলকে এখন আমরা এখানে নিয়ে আসতে পারছি এরকম একটা জেনারেলাইজড ফর্ম সৃষ্টি করার কারণে। ঠিক অনুরূপভাবে এরকম আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে এরকম অক্ষর প্রতীক দ্বারা সূত্র বা জেনারেলাইজড ফর্ম তৈরি করার কারণে আমরা এই আয়তক্ষেত্রের শুধু ক্ষেত্রফল নয়, এর চেয়ে ছোট বড় মাঝারি যত প্রকারের আয়তক্ষেত্র আমরা কল্পনা করব না কেন, যত বিশাল বিশাল আয়তক্ষেত্র আমরা কল্পনা করব না কেন, সকল বিশাল বিশাল আয়তক্ষেত্রের বা সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে L ইন্টু বি, তার মানে এই অক্ষর প্রতীক মানে বীজগণিত উপায়ে সেটা প্রতিনিধিত্ব করছে। সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে L ইন্টু বি, এই অক্ষর প্রতীক মানে এই জেনারেলাইজড ফর্মটা সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে প্রতিনিধিত্ব করছে। তার মানে সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে সে নির্ণয় করে দিবে। তার একটা বিশেষ অর্থ আছে, সে বলছে আমার দ্বারা কিন্তু তোমরা সকল আয়তক্ষেত্রের ক্ষেত্রফলকে নির্ণয় করে ফেলতে পারো। এটা হচ্ছে এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয়ের মূল ভাষাটা। ত্রিভুজের এই গাণিতিক ভাষাটা, এই জেনারেলাইজড ফর্মটা, এই সাধারণ আকারটা বলে দিচ্ছে, ভাই তোমরা কিন্তু আমার দ্বারা পৃথিবীতে যত প্রকারের ত্রিভুজ তোমরা কল্পনা করো না কেন, বড় ছোট সব ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল কিন্তু আমার দ্বারা তোমরা নিয়ে আসতে পারো। অতএব এটার একটা বিশেষ ভাষা আছে, বিশেষ তাৎপর্য আছে। আমি শুধু তোমাদেরকে এতটুকু বলতে চাই, এতটুকু বোঝাতে চাই, যে কোনো বীজগণিতীয় রাশিমালার বিশেষ বিশেষ অর্থ বা তাৎপর্য আছে। এগুলো এইভাবে সৃষ্টি হয়নি। বুঝলাম না, বোধগম্য হলো না, উপলব্ধিতে আসলো না বীজগণিতের প্রতীক কি, কেন এগুলোকে ব্যবহার করা হয়, বাস্তব জীবনে এটার কি কাজ, উপযোগিতা কোথায়, ব্যবহারটা কোথায়, বিষয়টা এরকম না। প্রতিটা ক্ষেত্রেই বীজগণিতের এই রাশিমালাগুলো আমাদের বাস্তব জীবনভিত্তিক নানা সমস্যা সমাধানে ব্যাপক ভূমিকা রাখছে এবং বিশেষ বিশেষ অর্থ বহন করছে। এগুলো তোমাদের মাথায় রেখেই গাণিতিক কাজগুলো তোমাদের করতে হবে। এখানে তোমাদের বাস্তব জীবনের সাথে গণিতকে তোমরা সম্পৃক্ত করে নিতে পারবে, এমন এবং নেওয়া উচিত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এবারে আমরা আরেকটি বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। তোমরা 7-এ গেলে এটা পড়বা যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি, এরকম পড়বা। এখন এই আমি তো বলছি চতুর্ভুজ এরকম তো 4টা বাহু থাকলে চতুর্ভুজ, 3টা বাহু থাকলে ত্রিভুজ, 5টা বাহু থাকলে পঞ্চভুজ, 6টা বাহু থাকলে ষড়ভুজ, 8টা বাহু থাকলে অষ্টভুজ। এরকম যত বাহুর সংখ্যা বাড়বে ভুজের সংখ্যা তত বাড়বে, তাই না? এখন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি ভাবলাম, তাহলে এখন পঞ্চভুজের কোণের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব? ষষ্ঠভুজের কোণের সমষ্টি আমরা কিভাবে নির্ণয় করব? যেই ভুজটার বাহুর সংখ্যা 100 তার কোণের সংখ্যা আমরা কিভাবে নির্ণয় করব? সেই ক্ষেত্রের জন্য আমরা এরকম একটা সেই সবগুলো এরকম যে কোনো বহুভুজের এরকম কোণের সমষ্টি নির্ণয় করার জন্য আমরা একটা সাধারণ রাশিমালা তৈরি করেছি। নিশ্চয়ই তোমাদের প্রশ্ন যাচ্ছে যে কিভাবে এই সাধারণ রাশিমালা তৈরি হলো। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই সাধারণ রাশিমালাটা কিভাবে তৈরি করা হলো, এটার আলোচনার প্রেক্ষাপট বা এটা আলোচনা করার প্রাসঙ্গিক জায়গা এটা নয়। এটার জন্য আমাদের গণিতের বিভিন্ন অংশে আমরা এগুলো দেখাবো। আমরা যখন আরেকটু গণিতে সমৃদ্ধ এবং আরেকটু দক্ষ এবং এক্সপার্ট হব, তখন এই বিষয়গুলোর জন্য আমার আলাদা ভিডিও থাকবে। তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে রাখছি। শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলছিলাম ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, চতুর্ভুজের যে এমন একটা ভুজ যার 4টা বাহু, তার তাহলে 4টা কোণের সমষ্টি কত? যার 5টা বাহু, তার তাহলে যতগুলো কোণ থাকবে সবগুলো কোণের সমষ্টি কত? যার তাহলে 100টা বাহু, ওইখানে যতটা কোণ থাকবে তার সবগুলো কোণের সমষ্টি কত? এইরকম নির্ণয় করার জন্য আমরা একটা সাধারণ রাশিমালা তৈরি করছি। অর্থাৎ এনটা এখানে বোঝাচ্ছে বাহুর সংখ্যা, আর 2 তো 2ই, আর পাই এর মান হচ্ছে 180 ডিগ্রি। যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, ত্রিভুজের 3 বাহু, এন এর মান 3, তাহলে 3 বিয়োগ 2 তার মানে 1 ইন্টু পাই, মানে পাইয়ের মান কিছুক্ষণ আগে আমি বলেছি 180 ডিগ্রি। তার মানে বোঝা গেল এই n-2 ইন্টু পাই, এটা এই ত্রিভুজের 3 কোণের সমষ্টিকে প্রতিনিধিত্ব করছে।
তার মানে এটা দ্বারা আমরা ত্রিভুজের 3 কোণের সমষ্টি যে 180 ডিগ্রি তা প্রমাণ করতে পারলাম। এইভাবে চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি আমরা কিন্তু এটা দ্বারা প্রমাণ করতে পারি। যেমন চতুর্ভুজের 4 বাহু, তাহলে n এর মান 4 থেকে 2 গেলে 2 ইন্টু পাই, তার মানে পাইয়ের মান 180, 180 সাথে 2 গুণ করলে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা 360 হয়ে যায়। তার মানে আমরা কিন্তু n মাইনাস টু a ইন্টু পাই এই প্রতিনিধিত্বকারী রাশি দ্বারা যেমন ত্রিভুজের 3 কোণের সমষ্টি নির্ণয় করতে পারলাম, এবং সাথে সাথে এই প্রতিনিধিত্বকারী রাশি দ্বারা বা জেনারেলাইজড ফর্ম দ্বারা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি 360 ডিগ্রি তাও আমরা প্রমাণ করতে পারলাম। ঠিক একইভাবে একটা পঞ্চভুজের সবগুলো কোণের সমষ্টি 1টা 2টা 3টা 4টা 5টা এই 5টা কোণের সমষ্টি কত তা আমরা এই n-2 ইন্টু পাই এই প্রতিনিধিত্বকারী রাশিমালা দ্বারা নির্ণয় করতে পারবো। কিভাবে? n এর মান 5, যেহেতু এখানে 5টা বাহু আছে তাহলে 5 বসালে 5 - 2 তার মানে 3 ইন্টু পাই তার মানে 540, 180 সাথে 5 গুণ করলে 540। তোমরা লক্ষ্য করে দেখো যখন এইখানে এরকম একটা বাহু যোগ করে ফেলবা তখন কিন্তু এই পঞ্চভুজটা একটা ত্রিভুজ ক্ষেত্র এবং একটা চতুর্ভুজ ক্ষেত্রে পরিণত হয়ে যাচ্ছে। ত্রিভুজের 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে এখানে পেয়ে যাচ্ছে 180 ডিগ্রি। আর চতুর্ভুজের 4 কোণের সমষ্টি কিছুক্ষণ আগে আমরা বলছি 360 ডিগ্রি, তাহলে এখানে হলো 360 আর এখানে হলো 180, 180 সাথে 360 যোগ করলে কিন্তু আমরা 540 পেয়ে যাই। তোমরা লক্ষ্য করে দেখো 360 হ্যাঁ 360 যোগ 180 যোগ 180 যোগ 180 যোগ করলে তোমরা কিন্তু 540 পেয়ে যাবে। যেমন n এর মান 5 বসাই কিন্তু তোমরা 540 পেয়ে গেছো। তার মানেটা হচ্ছে শিক্ষার্থী বন্ধুরা এই l-2 ইন্টু পাই এই প্রতিনিধিত্বকারী রাশিমালাটা, এই জেনারেলাইজড ফর্মটা, এই সাধারণ আকারের রাশিমালাটা যে কোনো সংখ্যক বহুভুজের কোণ নির্ণয়ের জন্য ব্যবহার করা যাবে। বলে সে বলছে ভাই তোমরা ভুজের সংখ্যা যাই হোক না কেন, বাহুর সংখ্যা যাই হোক না কেন, আমি কিন্তু তোমাদেরকে ওই বাহু দ্বারা যতটা যে ভুজটা তৈরি হবে সেই ভুজটার সবগুলো কোণের সমষ্টি কত আমি কিন্তু তোমাকে সেটা প্রোডাক্ট করে দিতে পারি। অতএব এটার একটা বিশেষ অর্থ বা তাৎপর্য আছে কোনটার, n-2 ইন্টু পাই এই বীজগাণিতিক রাশিমালাটা। এটা একটা সাধারণ প্রতিনিধিত্বকারী রাশি যা যে কোনো সংখ্যক বাহুর দ্বারা যে ভুজগুলো তৈরি হবে, সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, যত ভুজ তৈরি হবে সবগুলো ভুজের কোণের সমষ্টি এই রাশিমালাটা আমাদেরকে তৈরি করে দেবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি যে বীজগণিতে যে সাধারণ রাশিমালা তৈরি করে পাটিগণিত যেখানে পারে না, বীজগণিত যে কেন এরকম সাধারণ রাশিমালা তৈরি করে সকল কিছুকে সরবায়ন করে সব কিছুকে নিয়ে আসতে পারে, যেখানে পাটিগণিত ব্যর্থ সব কিছুকে নিয়ে আসতে বীজগণিত যেটা পারে। এই যে 4টা উদাহরণ আমরা দিলাম, প্রথম ক্যাটাগরির 4টে উদাহরণ, এই 4টে উদাহরণ থেকে তোমাদের কাছে বিষয়টা স্পষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আবার দ্বিতীয় ক্যাটাগরিতে প্রবেশ করছি। লক্ষ্য করো আমাদের টাইপ 2 এর পথে আমরা এখন দেখাবো সমীকরণ সৃষ্টি। সমীকরণ সম্পর্কে আমাদের শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদেরকে বলে রাখি, যখন আমরা বীজগণিতের পরবর্তী পাঠগুলোতে যাব, পরবর্তী অধ্যায়গুলোতে যাব, সমীকরণ নিয়ে আমরা তোমাদেরকে বিস্তারিত আলোচনা করব। খুব মজার একটা ইন্টারেস্টিং বিষয়, আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। এখন শুধু বীজগণিত এবং পাটিগণিতের বৈশিষ্ট্য এবং পার্থক্যকে বিশ্লেষণ করার জন্য আমি সমীকরণ সৃষ্টির মাধ্যমে বিষয়টাকে তোমাদের সামনে উপস্থাপন করছি। সমীকরণ কি এবং কেন সমীকরণ কিভাবে প্রয়োগ করা যায় এই বিষয়গুলো বোঝাবার জন্য নয়, এটা আলোচনার প্রাসঙ্গিক ক্ষেত্র এটা নয়, এটার জন্য প্রাসঙ্গিক ক্ষেত্র আবারও আমি তোমাদেরকে বলছি, এটা পরবর্তী গণিতের পরবর্তী অংশে আসবে। শুধু কেন বীজগণিতে সমীকরণ সৃষ্টি করা হয় এবং পাটিগণিত যেখানে ব্যর্থ সমীকরণ সৃষ্টি করতে পারে না, ফলে জীবনমুখী নানা গাণিতিক সমস্যার সমাধান বা জীবনমুখী বিভিন্ন বাস্তব জীবনভিত্তিক সমস্যার সমাধান পাটিগণিতে এর মাধ্যমে করা সম্ভব নয়, বীজগণিতে এরকম সমীকরণ সৃষ্টি করে করা সম্ভব। সেটাকে ধারণ করার জন্য, সেটাকে বুঝাবার জন্য, সেটাকে উপলব্ধিযোগ্য করার জন্য সমীকরণ সৃষ্টি করে কিভাবে আমাদের বাস্তব জীবনভিত্তিক সমস্যাগুলো সমাধান করা যায় তা দেখাবার জন্য আমি এই টাইপ 2 অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিতের যে পার্থক্য এবং বৈশিষ্ট্যটা সেটা আমি তোমাদের সামনে তুলে ধরার জন্য এরকম একটা কৌশল অবলম্বন করেছি। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা, আমি সমীকরণ সৃষ্টি বীজগণিতের একটি অন্যতম
প্রধান বৈশিষ্ট্য এবং এক্ষেত্রে পাটিগণিত ও বীজগণিতের অবস্থানটা আমি তোমাদেরকে তুলে ধরছি। আমি একটা বাস্তব জীবনভিত্তিক গাণিতিক সমস্যা তোমাদের সামনে তুলে ধরছি, আমি পাঠ করছি, তোমরা লক্ষ্য করো। একজন শিক্ষার্থী বার্ষিক পরীক্ষায় ভালো ফলাফল করার জন্য স্টাডি প্ল্যান করলো। সে হিসেব কষে দেখলো যে তার বার্ষিক পরীক্ষার আর মাত্র 20 দিন বাকি আছে। সে চিন্তা করলো, যদি সে স্কুলের সময় ও অন্যান্য কাজের সময় বাদ দিয়ে প্রতিদিন গড়ে 5 ঘন্টা করে পড়াশোনা করে, তাহলে তার সবগুলি বিষয় একটি ভালো প্রস্তুতি সম্পন্ন হবে। গণিত ও ইংরেজি বিষয় কঠিন হওয়ায় সে মনস্থির করলো এই দুইটি বিষয় প্রতিদিন অন্যান্য প্রতিটি বিষয় অপেক্ষা সে 2 গুণ বেশি সময় দেবে। তার পড়াশোনার মোট বিষয় সংখ্যা 8। তাহলে অন্যান্য প্রতিটি বিষয়ে প্রতিদিন কতটুকু সময় নিয়ে পড়াশোনা করলে সে তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে? গণিত ও ইংরেজিতে প্রতিদিন কত সময় ধরে তাকে পড়াশোনা করতে হবে? প্রিয় শিক্ষার্থী, এরকম একটা বাস্তব জীবন ভিত্তিক সমস্যা আমি তোমাদের সামনে উপস্থাপন করছি। এটা তোমাদের সকলেরই কাজে লাগে। পরীক্ষার আগে তোমাদের একটা স্টাডি প্ল্যান করা লাগে, একটা প্ল্যানিং করা লাগে। এখন এই প্ল্যানিং করার জন্য তোমাদের কিছু চিন্তা করতে হয়, আসলে আমি গণিত ও ইংরেজি কঠিন, গণিতে কতটুকু সময় দেবো, ইংরেজিতে কতটুকু সময় দেবো, বাংলায় কতটুকু সময় দেবো, ধর্মে কতটুকু সময় দেবো। এরকম একটা বাস্তব জীবন ভিত্তিক সমস্যার সমাধান যাতে একজন শিক্ষার্থী একটা সমীকরণ সৃষ্টির মাধ্যমে করে ফেলতে পারে, যেখানে পাটিগণিত এই গাণিতিক বাস্তব জীবন ভিত্তিক সমস্যাটার সমাধান করতে পারবে না। এই প্রক্রিয়াটা দেখাবার জন্য তোমাদের সামনে এরকম একটা বাস্তব জীবন ভিত্তিক গাণিতিক সমস্যা উপস্থাপন করছি। আমরা সামনে অগ্রসর হই, দেখো আমাদের জন্য কি অপেক্ষা করছে। প্রিয় শিক্ষার্থী, এই প্রকৃতির সমস্যাগুলো সমাধান ক্ষেত্রে যেখানে সমস্যাগুলোতে এক বা একাধিক অজ্ঞাত মান থাকে, যেমন অজ্ঞাত মানটা কি? অজ্ঞাত মানটা হচ্ছে এখানে ওই যে অন্যান্য প্রতিটি বিষয়ে প্রতিদিন কতটুকু সময় নিয়ে পড়াশোনা করলে। আমি জানি না, অন্যান্য প্রতিটা বিষয় আরো 6টা বিষয় আছে, গণিত এবং ইংরেজি ছাড়া বাকি আরো 6টা বিষয় আছে। এই 6টা বিষয়ে প্রতিদিন তাকে কতক্ষণ সময় নিয়ে পড়াশোনা করবে এটা আমরা জানি না। এই যে যেটা জানি না সেটাই অজানা বিষয়। এইরকম অজানা বিষয়কে প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করো, অজানা বিষয়কে জানার জন্য সমীকরণ তৈরি একটা বীজগণিতের বিশেষ বৈশিষ্ট্য। অজানা রাশির মান বের করার জন্য সমীকরণ একটা বীজগণিতের বিশেষ বৈশিষ্ট্য, যেখানে পাটিগণিত ব্যর্থ বা পাটিগণিত পারে না। আমরা দেখব এই বীজগণিতে এই সমীকরণ সৃষ্টির মাধ্যমে এই বাস্তব জীবনভিত্তিক সমস্যাটার সমাধান কিভাবে করা যায়। শিক্ষার্থী বন্ধুরা, তার হাতের প্রশ্ন থেকে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো পরীক্ষার আগে আর তার সময় আছে 20 দিন। প্রতিদিন 5 ঘন্টা করে পড়াশোনা করলে সেই 20 দিনে পড়তে পারবে মোট 100 ঘন্টা। তাহলে তার 100 ঘন্টার মধ্যে সকল প্রস্তুতি, টোটাল 8 বিষয়ের প্রস্তুতি সম্পন্ন করতে হবে। এতটুকু প্রশ্ন থেকে তোমরা বুঝতে পারছো। পরবর্তী অংশে লক্ষ্য করো, বলছি ইংরেজি এবং গণিত কঠিন বিধায় সে এই 2 বিষয়ে অন্যান্য প্রতিটি বিষয় চেয়ে প্রতিদিন 2 গুণ বেশি সময় দেবে। তাহলে অন্যান্য প্রতিটি বিষয়ে প্রতিদিন কতটুকু সময় দেবে এটা আমরা জানি না। এটা যদি এখন আমরা ধরে নিই যে অন্যান্য ইংরেজি এবং গণিত বাদে অন্যান্য প্রতিটি বিষয়ে সে গড়ে প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা করবে, তাহলে 6 বিষয়ে প্রতিদিন পড়াশোনা করবে 6x ঘন্টা, বাকি 6টা ইংরেজি এবং গণিত ছাড়া। 6 বিষয়ে 20 দিনে পড়াশোনা করবে, যেহেতু তার সময় আছে 20 দিন। 20 দিনে পড়াশোনা করবে 6x গুণ 20, তার মানে 120x ঘন্টা। গণিতে প্রতিদিন পড়বে 2x ঘন্টা, কারণ প্রশ্নে বলা আছে গণিত এবং ইংরেজি কঠিন হওয়ায় সেই অন্যান্য বিষয়ের চেয়ে গণিত এবং ইংরেজিতে প্রতিদিন তার চেয়ে দ্বিগুণ সময় দেবে। অন্যান্য বিষয় যদি x ঘন্টা সময় দেয়, তাহলে গণিতে দেবে 2x। এইভাবে ইংরেজিতে প্রতিদিন দেবে 2x ঘন্টা, তাহলে গণিত এবং ইংরেজিতে প্রতিদিন সময় দেবে 2x প্লাস 2x, তার মানে 4x ঘন্টা। গণিত ইংরেজিতে 20 দিনে তাহলে সে সময় দেবে 4x প্লাস গুণ 20, তার মানে 80x ঘন্টা। তাহলে লক্ষ্য করো, 8 বিষয়, গণিত এবং ইংরেজি 2, আর বাকি আগে ছিল 6 বিষয়। 6 বিষয়ে 120x ঘন্টা, এখন 2 বিষয়ে আরো 80x ঘন্টা। তাহলে 6 আর 2 8 বিষয়ে 20 দিনে মোট পড়া হবে 120x প্লাস 80x সমান 200x ঘন্টা। সে কিন্তু পড়বে এই 100 ঘন্টা। তার মানে শিক্ষার্থী বন্ধুরা, আমরা বলতে পারি এই 200x ঘন্টা আর 100 ঘন্টা পরস্পর সমান। এখন কিন্তু আমরা শিক্ষার্থী বন্ধুরা এই একটা সমীকরণ তৈরি করে ফেললাম। এই একটা সমীকরণ কিন্তু আমরা তৈরি করলাম। সমীকরণ কিভাবে তৈরি হয় এর জন্য বিস্তৃত আলোচনা আমাদের বীজগণিতের সমীকরণ চ্যাপ্টারে থাকবে। ওইটা আমার প্রাসঙ্গিক বিষয় নয়। শুধু সমীকরণের মাধ্যমে এই বাস্তব জীবনভিত্তিক সমস্যাটির সমাধান কিভাবে করতে পারি তা দেখাবাই আমার মূল উদ্দেশ্য। এইভাবে এই সমীকরণ থেকে আমরা x এর মান বের করতে পারি 100/200, তার মানে হাফ। তার মানে
অন্যান্য প্রতিটি বিষয়ে গণিত এবং ইংরেজি ছাড়া অন্যান্য প্রতিটি বিষয়ে যদি সে আধা ঘন্টা করে সময় দেয়, তাহলে সে তার অভিষ্ট লক্ষ্যে অর্থাৎ একটা ভালো প্রস্তুতি পরীক্ষার জন্য নিয়ে সে পরীক্ষার হলে যেতে পারবে। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, এই বাস্তব জীবন ভিত্তিক সমস্যাটির সমাধান কিন্তু পাটিগণিতে দেওয়ার সুযোগ নেই। পাটিগণিতে কিভাবে করা হতো, ধরলাম গণিতে এবং ইংরেজিতে ছাড়া বাকি 6 বিষয় প্রতিদিন পড়বো 3 ঘন্টা করে ধরলে, এবার 6 বিষয় পড়বে 318 ঘন্টা, এরকম করে কি 100 ঘন্টা মেলানো যাবে? মিলাতে পারবে না, কখনোই পারা যাবে না। সেই জন্য আমাদের কি এরকম চলক ধরে, এরকম অজ্ঞাত প্রতীক ধরে, অজানা প্রতীক ধরে, যে প্রতীকগুলোর মান আমরা জানি না, এবং সমীকরণ সৃষ্টি করে অজানা রাশির মান বের করা হয়। তোমাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি, সমীকরণের একটা অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে, সমীকরণের মূল কাজ হচ্ছে অজানা রাশির মান বা অজ্ঞাত রাশির মান বের করে দেওয়া। সমীকরণ প্রতিষ্ঠা করা হয়, সমীকরণ তৈরি করা হয়, মূল কনসেপ্টটাই হচ্ছে এরকম। সমীকরণের কাজই হচ্ছে যে সমীকরণ থেকে অজানা রাশির মান বের করা যায়। এই জন্যই আমরা সমীকরণ তৈরি করা হয় বা তৈরি করি। অজানা রাশির মান ছিল যে প্রতিদিন প্রতিটা বিষয়ে সে কতক্ষণ করে পড়াশোনা করবে, এটা ছিল আমাদের কাছে অজানা, জানতাম না, আগে থেকে আমার জানা নাই বা কেউ বলে দেয় নাই, সুতরাং এটা আমার অজানা ছিল। সেই জন্য আমরা ধরে নিয়েছি অন্যান্য প্রতিটি বিষয়ে গড়ে সে প্রতিদিন 1 ঘন্টা করে পড়াশোনা করবে। আশা করি প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বিষয়টা বুঝতে তোমাদের অসুবিধা হয়নি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সমীকরণের মাধ্যমে কিভাবে আমরা পাটিগণিতে যেখানে এরকম সমীকরণ সৃষ্টির সুযোগ নেই, এরকম বাস্তব জীবনভিত্তিক সমস্যার সমাধান করারও সুযোগ নেই, কিন্তু বীজগণিতে আছে। এই বিষয়টা আশা করি এতক্ষণের আলোচনা থেকে তোমাদের কাছে স্পষ্ট প্রতীয়মান হয়েছে বা স্পষ্ট বুঝতে পেরেছ। যদি সমস্যা হয় আমাকে কমেন্ট করে জানাবে। প্রিয় শিক্ষার্থী, সমীকরণ সৃষ্টির আরেকটি উদাহরণ তোমাদের সামনে আমি তুলে ধরতে চাই। 3টি ক্রমিক সংখ্যার যোগফল 120 সংখ্যা দিয়ে নির্ণয় করো। পাটিগণিতে কি এটা করা সম্ভব? মনে করি ক্রমিক সংখ্যার একটা হচ্ছে 42, আরেকটা 43, আরেকটা 44, তাহলে 42, 43, 44 এরকম যোগ করলে কি 120 মিলবে? আচ্ছা, মিললো না। আবার তাহলে আবার ভাবতে হবে, মনে করি একটা সংখ্যা 50, আরেকটা 51, আরেকটা 52, তাহলে এরকম 50, 51, 52 যোগ করলে কি 120 মিলবে? মিলতেও পারে, নাও মিলতে পারে। না মিললে আবার দেখতে হবে। মনে করি আবার যদি ট্রাই করি, মনে করি একটা সংখ্যা 46, তাহলে আরেকটা ক্রমিক সংখ্যা 47, আরেকটা ক্রমিক সংখ্যা 48, আবার 46, 47, 48 যোগ করলে কি 100 মিলবে? মিলতেও পারে, নাও মিলতে পারে। না মিললে আরেকবার ট্রাই করতে হবে। সুতরাং পাটিগণিতে এইরকম, যেখানে আমরা 3টা রাশি কি কি জানি না, আমাদের অজ্ঞাত রাশি, সেখানে সমীকরণ তৈরির কোনো বিকল্প পথ নেই, যেটা পাটিগণিত পারে না, কিন্তু বীজগণিত এটা অনায়াসেই এরকম সমীকরণ সৃষ্টির মাধ্যমে এটা অনায়াসেই সমাধান করতে পারে। আশা করি বিষয়টা কিভাবে পাটিগণিত যেই জায়গাতে ব্যর্থ, বীজগণিত কিভাবে সেখানে সমীকরণ সৃষ্টি করে অজানা রাশির মান বের করে দেয় এবং বাস্তব জীবনভিত্তিক যে কোনো গাণিতিক সমস্যাগুলো অনায়াসে সমাধান করা যায়, এই বিষয়গুলো তোমাদের কাছে আমার যে টাইপ 2 4টা ক্যাটাগরির যে টাইপ 2 এর মাধ্যমে বিষয়গুলো তোমাদের কাছে স্পষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পরবর্তী অংশে অর্থাৎ টাইপ 3-তে প্রবেশ করছি। টাইপ 3 ছিল শিক্ষার্থী বন্ধুরা পাটিগণিতে ঋণাত্মক চিহ্ন বা ঋণাত্মক সংখ্যার কোনো অস্তিত্ব ছিল না। আমরা পাটিগণিত 5ম শ্রেণী পর্যন্ত যে আমরা পাটিগণিতের যে অভিজ্ঞতা, সেখান থেকে আমরা -3, -13 কোনো ব্যবহার বা ব্যাখ্যা আমাদের কাছে জানা ছিল না, বা পাটিগণিতে ব্যাখ্যা দেয় নাই বা পাটিগণিতে ব্যাখ্যা দিতে পারে না। কিন্তু -3, -2 বা -1 এগুলোর কিন্তু বাস্তব জীবনভিত্তিক ব্যাখ্যা আছে। জীবনে কিন্তু এই ঋণাত্মক সংখ্যাগুলোর খুবই গুরুত্ব আছে। ঋণাত্মক সংখ্যা ছাড়া জীবন আমাদের অর্থবহ হয় না অনেক ক্ষেত্রে। সেক্ষেত্রে পাটিগণিত ব্যর্থ, কিন্তু বীজগণিত কিভাবে সেক্ষেত্রে সফল, এবং পাটিগণিত এবং বীজগণিতের ক্ষেত্রে এই পার্থক্যটা কোন জায়গায় সেটা আমি তোমাদের সামনে একটা বিশেষ উদাহরণের মাধ্যমে তুলে ধরছি। উদাহরণটি একটু লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধুরা। উদাহরণটি হচ্ছে এরকম, একজন লোক হোটেলে আহার শেষ করার পর দেখলো যে তার পকেট চুরি হয়েছে। আমি একটা এক্সাম্পল তোমাদের সামনে দাঁড় করিয়েছি একেবারে নিজস্ব চিন্তা থেকে। সে জানতো চুরি হওয়ার পূর্বে তার নিকট 200 টাকা ছিল। তাহলে কিন্তু যেহেতু সব টাকা তার চুরি হয়ে গেছে, তাহলে কিন্তু তার নিকট কোনো টাকা নেই, অর্থাৎ তার টাকার পরিমাণ 0। যদি তাকে আহার বাবদ হোটেলের বিল 200 টাকা পরিশোধ করতে হয়, তাহলে সে এই টাকা কিভাবে পরিশোধ করবে? যেহেতু তার কাছে কোনো টাকা নেই, নিশ্চয়ই তাকে এই টাকা পরিশোধ করার জন্য
ঋণ করতে হবে, ঋণ করে এই টাকা পরিশোধ করতে হবে। পাটিগণিতে এই সমস্যাটির সমাধান প্রক্রিয়া কি বীজগণিতের চেয়ে অধিক উপযোগী? বস্তুত ঋণ তথা বিপরীত জাতীয় শব্দগুলোর জন্য কোনো চিহ্ন ব্যবহার করে উপরে বর্ণিত প্রকৃতির সমস্যাগুলোর সমাধানের সুযোগ পাটিগণিতে নেই, কিন্তু বীজগণিতে এই সমস্যাটার সমাধান কিভাবে করা যায় আমরা তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু পকেট চুরি হওয়ার পূর্বে তার নিকট 200 টাকা ছিল এবং যেহেতু তার নিকট এখন কোনো টাকা নেই, অর্থাৎ তার টাকার পরিমাণ 0 টাকা, সুতরাং স্পষ্ট তাকে ঋণ করে এই টাকা পরিশোধ করতে হবে। বীজগণিতে এই ঋণ শব্দটাকে মাইনাস চিহ্ন ব্যবহার করে বোঝানো হয়ে থাকে। অন্যভাবে বোঝার চেষ্টা করো, এই যে ঋণ করলাম, এই ঋণ শব্দটা বীজগণিতে মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে। পাটিগণিতে এরকম মাইনাস চিহ্ন ব্যবহার করার সুযোগ নাই। অন্যভাবে বলা চলে, যদি একজনের আয় হয় 20 টাকা কিন্তু ব্যয় হয় 30 টাকা, তাহলে তাকে ঋণগ্রস্ত হতে হয় 30 বিয়োগ 20, তার মানে 10 টাকা। নিশ্চয়ই এটা তোমরা বুঝতে পেরেছ। যেহেতু ঋণ এই শব্দটাকে বীজগণিতে আমরা মাইনাস চিহ্ন দ্বারা বুঝিয়ে থাকি, তাই তার ঋণের পরিমাণ 20 বিয়োগ 30 মানে -10 টাকা। আরো স্পষ্টভাবে বলা যায়, সকল শব্দগুলোর বিপরীত শব্দগুলো মাইনাস চিহ্ন বিশিষ্ট। যেমন উপরের শব্দ নিচ, উপর যদি ধনাত্মক হয় নিচ হবে ঋণাত্মক। ভালোর বিপরীত মন্দ, ভালো যদি হয় ধনাত্মক মানে প্লাস চিহ্ন, মন্দ হবে মাইনাস চিহ্ন, তাই না? এরকম। যেমন একজন লোক যদি একটা নির্দিষ্ট অবস্থান থেকে 5 মিটার উপরে উঠে আবার 6 মিটার নিচে নামে, তাহলে তার অবস্থান শুরুর অবস্থান থেকে, আমরা একটা এক্সাম্পল দিই আবার। যেমন একজন লোক যদি একটা নির্দিষ্ট অবস্থান থেকে 5 মিটার উপরে উঠে আবার 6 মিটার নিচে নামে, তাহলে তার অবস্থান শুরুর অবস্থান থেকে 5 মিটার উপরে উঠলো একটা লোক, এরকম একটা অবস্থান থেকে, এরকম খাতার একটা অবস্থান থেকে আমি এটাকে 5 মিটার উপরে উঠালাম, আবার 6 মিটার নিচে নামিয়ে আসলাম। তখন আমি 5 মিটার উপরে উঠালাম, তখন আমি ধনাত্মক 5, তখন আমি আবার 5 মিটার ওই অবস্থান থেকে যেখানে উঠালাম সেই অবস্থান, না পরে শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, যেহেতু পকেট চুরি হওয়ার পূর্বে তার নিকট 200 টাকা ছিল, পকেট চুরি হওয়ার পূর্বে তার নিকট 200 টাকা ছিল এবং যেহেতু তার নিকট এখন কোনো টাকা নেই, অর্থাৎ তার টাকার পরিমাণ 0 টাকা, সুতরাং তাকে স্পষ্ট তাকে ঋণ করে এই টাকা পরিশোধ করতে হবে। বীজগণিতে এই ঋণ শব্দটাকে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে বুঝিয়ে থাকি। অন্যভাবে আমরা বলতে পারি, যদি একজনের আয় হয় 20 টাকা কিন্তু ব্যয় হয় 30 টাকা, তাহলে তাকে ঋণগ্রস্ত হতে হয় 30 বিয়োগ 20, তার মানে 10 টাকা। যেহেতু ঋণ এই শব্দটাকে বীজগণিতে মাইনাস চিহ্ন দ্বারা বোঝানো হয়ে থাকে, তাই তার ঋণের পরিমাণ হবে 20 বিয়োগ 30, তার মানে -10 টাকা। আরো স্পষ্টভাবে বলা যায়, সকল শব্দগুলোর বিপরীত শব্দগুলো আমরা মাইনাস চিহ্ন হিসাবে ব্যবহার করতে পারি। যেমন একজন লোক যদি একটা নির্দিষ্ট অবস্থান থেকে, এই খাতা থেকে যদি সে 5 মিটার উপরে ওঠে, তাহলে উপরে উঠছে, উপরটাকে আমরা যদি ধনাত্মক মানে প্লাস চিন্তা করি, তাহলে এই 5 হচ্ছে 5 মিটার উপরে উঠলো, এই 5 হচ্ছে ধনাত্মক 5। যখন এই যেখানে উঠলো সেখান থেকে আবার 5 মিটার নিচে নামলো, তার মানে এখান থেকে যখন সে এখানে নামলো, আবার সে এখন নিচের যেহেতু নামছে, উপর থেকে নিচের দিকে, নিচ যেহেতু উপরের বিপরীত, তাহলে এই নিচটাকে আমরা বলবো মাইনাস। তার মানে 5 মিটার উপরে উঠলো, এটা +5, যখন আবার ওই অবস্থান থেকে 5 মিটার নিচে নেমে আগের অবস্থানে চলে আসলো, এটা হচ্ছে -5। এখন
আগের অবস্থানে তো চলে আসলো, এটা ঠিক, কিন্তু যদি আগের অবস্থান থেকে আরো নিচের দিকে আরো 1 মিটার মানে 6 মিটার নামে, মূলত 5 ফিটের উপর থেকে 6 মিটার নিচে নামে, তাহলে সে আরো আদি অবস্থান থেকে আরো 1 মিটার নিচে নামবে। যেহেতু এই নিচ শব্দটা উপরের বিপরীত, তার মানে নিচ হচ্ছে মাইনাস, উপর হচ্ছে প্লাস, তার মানে এই যে আদি অবস্থান থেকে আরো নিচে 1 মিটার নামলো, এই 1 হচ্ছে -1। আশা করি পাটিগণিত এই মাইনাসে কি করে হলো, এবং উপরের বিপরীত শব্দ নিচ, উপর প্লাস হলে নিচ মাইনাস, এবং উপরে হচ্ছে 5, তাহলে এই 5 প্লাস 5, আবার যখন 5 থেকে নিচে নেমে আসলো, এই নিচের 5 হচ্ছে -5, আবার 5 থেকে যখন আরো 1 মিটার নিচে নামলো, তখন এই হচ্ছে, যেহেতু নিচ বলতে মাইনাস, উপর যেহেতু নিচ বিপরীত, উপরের বিপরীত নিচ মাইনাস, তার মানে এই যে নিচে 1 নামলো, এই মাইনাস, এই 1 হচ্ছে -1। কেন -1? যেহেতু সে আরো নিচে নামছে, যেহেতু উপরের বিপরীত শব্দ এবং বিপরীত শব্দগুলোকে আমরা মাইনাস চিহ্ন ব্যবহার করে বুঝিয়ে থাকি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পাটিগণিতে এরকম ঋণাত্মক সংখ্যা ব্যবহার করে বা ঋণাত্মক চিহ্ন ব্যবহার করে এরকম বাস্তব উপলব্ধিযোগ্য বিষয়গুলোকে বিষয়গুলোকে উপলব্ধিযোগ্য করে করার কোনো সুযোগ নেই। কিন্তু বীজগণিতে এরকম ঋণাত্মক সংখ্যার আবির্ভাব এবং ঋণাত্মক সংখ্যার উৎপত্তির কারণ বা ঋণাত্মক সংখ্যা সৃষ্টি হওয়ার সুযোগ আছে বিদায়, বা ঋণাত্মক চিহ্নের ব্যবহারের সুযোগ আছে বিদায় বাস্তব জীবনভিত্তিক সমস্যার সমাধানে বীজগণিত এক্ষেত্রে পাটিগণিতের চেয়ে সার্থকভাবে বাস্তব জীবনভিত্তিক সমস্যাগুলোকে সমাধান করতে পারে। অর্থাৎ যে কোনো ঋণাত্মক প্রেক্ষাপটের গাণিতিক সমস্যার সমাধান বীজগণিত সহজেই বাস্তব উপলব্ধিযোগ্য করে তুলতে পারে, কিন্তু পাটিগণিতে এইরকম বাস্তব জীবনভিত্তিক সমস্যাগুলোকে বাস্তব উপলব্ধিযোগ্য করার সুযোগ নাই, যেহেতু পাটিগণিতে এরকম ঋণাত্মক সংখ্যা বা ঋণাত্মক চিহ্নের ব্যবহার বা চিন্তা করার বা ঋণাত্মকের কোনো অস্তিত্বই নাই। আশা করি বীজগণিতে যে ঋণাত্মক চিহ্ন বা ঋণাত্মক সংখ্যার আবির্ভাব বা ঋণাত্মক সংখ্যা বা চিহ্নের উৎপত্তি এবং ব্যবহারের কারণ এবং পাটিগণিত ও বীজগণিতের মধ্যে এই ঋণাত্মক চিহ্নের মাধ্যমে পাটিগণিত ও বীজগণিতের পার্থক্য, বৈশিষ্ট্য এবং সম্পর্কটা বিষয়টা তোমাদের কাছে উপলব্ধিতে আসছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আমাদের পাঠের পরবর্তী অংশে প্রবেশ করছি, তোমাদেরকে আমার সাথে থাকার আহ্বান জানাচ্ছি। আশা করি আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা চলে আসছি আমাদের যে 4 টাইপ ক্যাটাগরির শেষটা ছিল পাটিগণিত এবং বীজগণিতের পার্থক্য, সম্পর্ক এবং বৈশিষ্ট্যগুলো বোঝার জন্য তার 4 নম্বরের তাতে চলে আসছি বিমূর্ত ধারণা। বিমূর্ত একটা বিশাল ব্যাপার শিক্ষার্থী বন্ধুরা, এটা এখন এই আজকের আলোচনার প্রেক্ষাপট না, বিমূর্ত বিষয় নিয়ে বিস্তৃত আলোচনার, এটা এই আলোচনার প্রাসঙ্গিক বিষয়ও না। আমরা বিমূর্ত বিষয় নিয়ে গণিতের পরবর্তী অংশগুলোতে যখন আমরা আরো গণিতে এক্সপার্ট দক্ষ হব, বিমূর্ত বিষয়গুলোকে নিয়ে আরো ব্যাপক আলোচনা করব। আশা করি তোমরা আমার সাথে থাকবে, আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। বিমূর্ত বিষয়টা, বিমূর্ত খুবই একটা গভীর বিষয়, এবং বিমূর্ত বিষয়গুলো যারা বোঝে না বা উপলব্ধি করতে পারে না, তারা মূলত সৃষ্টিশীল হয় না, ক্রিয়েটিভ হয় না। অতএব ক্রিয়েটিভ হওয়ার জন্য, সৃষ্টিশীল হওয়ার জন্য, সৃজনশীল মানুষ হওয়ার জন্য, সৃজনধর্মী ব্যক্তি হওয়ার জন্য আমাদের বিমূর্ত কনসেপ্টগুলো অবশ্যই আনতে হবে। এটা আমি পরবর্তী ভিডিওগুলোতে বিমূর্ত বিষয়গুলো যখন যে প্রসঙ্গ আসবে সেই প্রসঙ্গে বিস্তৃত আলোচনা করার সুযোগ নেব। আমি তোমাদেরকে আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। আশা করি আমার সাথেই থাকবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিমূর্ত ধারণাটা কি, এটা আমি একটু সংক্ষেপে তোমাদেরকে বলছি। বিমূর্ত ধারণা বিকাশের আগে মূল কনসেপ্ট হচ্ছে বিমূর্ত ধারণা বিকাশে পাটিগণিত ও বীজগণিতের অবস্থানটা আমি এখানে তোমাদেরকে দৃশ্যমান করব, এবং তার অবস্থানটা কি, পাটিগণিতে কি পারে, বীজগণিত কি করতে পারে, এটা আমি তোমাদের কাছে স্পষ্ট করে তুলব। তার আগে বিমূর্ত ধারণার মূল একটা কনসেপ্ট বা সংজ্ঞা তোমাদের সামনে আমি দিতে চাই। বিমূর্ত ধারণা বলতে ঠিক ওই ধারণাগুলোকে বোঝায় যা সর্বজনীনভাবে সকল ক্ষেত্রে প্রযোজ্য বা সত্য। বিমূর্ত ধারণা এমন কিছু সামষ্টিক ধারণা, যে ধারণাগুলো সর্বজনীনভাবে সকল ক্ষেত্রে সকলের জন্য প্রযোজ্য বা সত্য। এরকম একটা বিমূর্ত ধারণা। আপাতত ধারণা নিয়ে রাখো, বিস্তৃত বা আরো স্পষ্ট ধারণার জন্য আরো বেশি একটু গাণিতিক দক্ষ এবং এক্সপার্ট এবং চিন্তাশীল মানুষ হতে হবে, একটু কল্পনাশীল মানুষ হতে হবে। কল্পনার এবং ইমাজিনেশন পাওয়ার
যদি নিজেদের মধ্যে ডেভেলপ হয়, তাহলে এই বিমূর্ত ধারণাগুলো আমরা অতি তাড়াতাড়ি আমাদের উপলব্ধিযোগ্য করতে পারবো। যে যত বেশি কাল্পনিক শক্তি যার যত বেশি সম্প্রসারিত, ইমাজিনারি পাওয়ার যার যত বেশি সমৃদ্ধ, সে তত বিমূর্ত ধারণাগুলো নিজেদের মধ্যে তত বিল্ড আপ করতে পারে। আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি। শিক্ষার্থী বন্ধুরা একটু লক্ষ্য করো, পাটিগণিতে 3 দ্বারা আমরা 3টা বইকে বোঝাতে পারবো, নাহলে 3টা কলমকে বোঝাতে পারবো, নাহলে 3টা টেবিলকে বোঝাতে পারবো, নাহলে 3টা খাতাকে বোঝাতে পারবো। কিন্তু 3 দ্বারা পাটিগণিতে কখনো বলতে পারবো না 3 মানে 2টা বই, 3 মানে 2টা কলম, 3 মানে 2টা ছাত্রী, এরকম বলার সুযোগ পাটিগণিতে নেই। কিন্তু প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এখন দেখাবো 3-এর সাথে অক্ষর প্রতীককে সংযুক্ত করে কিভাবে 3 দ্বারা 3 ছাড়া 3টা বস্তু ছাড়াও অন্য যে কোনো সংখ্যক বস্তুকে আনা যায়, সর্বায়ন করা যায়। যেটা বিমূর্ত ধারণার কনসেপ্টটা যে সার্বজনীনভাবে সকল ক্ষেত্রে এটা প্রয়োগ করা যায়, সকল ক্ষেত্রে এটাকে নিয়ে আসা যায়, সকল ক্ষেত্রে এটা সত্য। পাটিগণিতে যেমন 3 দ্বারা 2টা বইকে বলা যাবে না, 3 দ্বারা 2টা টিভিকে বোঝা যাবে না, 3 দ্বারা 2টা মানুষকে বোঝা যাবে না। কিন্তু বীজগণিতে এই 3-এর সাথে এক্স মানে একটা অক্ষর প্রতীক সংযুক্ত করে 3 ছাড়া অন্য যে কোনো সংখ্যক বলতে এখানে 2, 5, 6 যে কোনো সংখ্যক বস্তুকে নির্দিষ্ট করা যাবে বা নিয়ে আসা যাবে। কিভাবে সম্ভব আমরা সামনে বাড়ি লক্ষ্য করব। প্রিয় শিক্ষার্থী, এখানে বীজগণিতে আমরা দেখব, এটা আগেই বলছি, যেমন 3x এর 1 যখন 3x এর মধ্যে আমি কিন্তু বলছি 3-এর সাথে আমরা একটা অক্ষর প্রতীক সংযুক্ত করে দেব। 3-এর সাথে যখন আমরা একটা অক্ষর প্রতীক x কে সংযুক্ত করে দিই এবং x যখন একটি বইকে নির্দেশ করে, তখন 3x বলতে কিন্তু আমরা 3টি বইকে বুঝি। যেমন 3x তার মানে 3 গুণ একটি বই, যেহেতু x দ্বারা একটি বইকে নির্দিষ্ট করছি, তাহলে 3 গুণ একটি বই তার মানে 3 একে 3, 3টি বই। তাহলে 3x দ্বারা 3টি বইকে বোঝানো সম্ভব হলো। কিন্তু শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, 3x এর এই x যখন 1/3 মানে একটা বইয়ের 3 ভাগের 1 অংশ, তখন কিন্তু 3x বলতে আর একটি বইকে 3টি বইকে না বুঝিয়ে আমরা একটি বইকে বোঝাতে পারি। কিভাবে? x এর জন্য কল্পনা করো 1/3, তাহলে 3 গুণ তার মানে 3 গুণ 3 গুণ 1/3, 3 গুণ 1/3, 3 যদি আমরা কাটি তাহলে স্যার একটি বই থাকে। তার মানে 3x এর x যখন 1/3, তখন 3x দ্বারা 3টি বই না বুঝিয়ে আমরা একটি বইকেও বোঝাতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, 3x এর x যখন 2/3, তখন 3x দ্বারা কিন্তু 2টি বইকে বোঝানো সম্ভব হয়। আমি আবারও বলছি তোমাদের, 3x এর x যখন 2/3, 3x এর x যখন 2/3, 3x এর x যখন আমরা 2/3 নেব, 3 গুণ 2/3, 3 গুণ 2/3, সরি লক্ষ্য করো এটা 2 হবে, 3 গুণ 2/3, 3 কাটা, তার মানে 3x এর x যখন 2/3, তখন 3x দ্বারা কিন্তু এই 2টা বইকে বোঝানো সম্ভব হয়ে গেল। তার মানে 3x দ্বারা 3টা বইকে বোঝাতে পারলাম, 3x দ্বারা একটি বইকে বোঝাতে পারলাম, 3x দ্বারা 2টি বইকে বোঝাতে পারলাম। কিন্তু পাটিগণিতে সেই সুযোগটা নেই। আবার লক্ষ্য করে আরেকটু সামনে বাড়ি, 3x এর x যখন 10/6, তখন এই x এর পরিবর্তে 10/6 বসালে 3 দুগুণে 6, নিচে থাকবে 2 আর উপরে হলো 10, 2 আর 10 কাটলে 5, তার মানে 3x এর x যখন 10/6, তখন 3x দ্বারা কিন্তু শিক্ষার্থী বন্ধু 5টি বইকে বোঝানো সম্ভব। প্রিয় শিক্ষার্থী, পাটিগণিতে যেখানে 3 দ্বারা 3টি বইকে, 3টি কলমকে, 3টি টেবিলকে, 3টি চেয়ারকে বোঝানো সম্ভব হয়েছে, 3 দ্বারা 2টি বইকে বোঝানো যায়নি, একটি বইকে বোঝানো যায়নি। কিন্তু বীজগণিতে কিন্তু আমরা এই 3-এর সাথে অক্ষর প্রতীককে সংযুক্ত করার কারণে 3 ছাড়াও অন্য যে কোনো সংখ্যক 2টি বইকে, একটি বইকে, 5টি বইকে নিয়ে আসতে পেরেছি। তার মানে সর্বায়ন করতে পেরেছি। তার মানে 3x এখন শুধুমাত্র আর 3টি বইকে রিপ্রেজেন্ট করছে না, প্রতিনিধিত্ব করছে না। 3x এখন 3-এর মধ্যে 1 সংযুক্ত করে দেওয়ার কারণে 3x এখন পৃথিবীর যে কোনো সংখ্যক বইকে প্রতিনিধিত্ব করছে। তার মানে সর্বজনীনভাবে সে যে কোনো সংখ্যক বইয়ের সত্যায়ন করছে, যে কোনো সংখ্যক বইকে সে নিয়ে আসতে পারছে। তার মানে সর্বজনীনভাবে সকল ক্ষেত্রে এটা প্রযোজ্য হয়ে গেছে। 3x আর কেবল
তিনটা বইয়ের ক্ষেত্রে সীমাবদ্ধ নেই, তিনটা কলমের মধ্যে সীমাবদ্ধ নেই, তিনটা টেবিলের মধ্যে সীমাবদ্ধ নেই। 3 এখন 2টি বইয়ের মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, 1টির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, 5টির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে, 2টির মধ্যে সীমাবদ্ধ হয়ে গেছে। এইভাবে এক্স এর মান যত ক্রমাগতভাবে আমরা এরকম বাস্তব অর্থবোধক কিছু পরিবর্তন করব, তখন 3x দ্বারা যে কোনো সংখ্যক বইকে নিয়ে আসা সম্ভব। এটাই শিক্ষার্থী বন্ধুরা বিমূর্ত ধারণার মূল কনসেপ্ট। বিমূর্ত ধারণার মূল কনসেপ্টটা ছিল, বিমূর্ত ধারণা বলতে ওই ধারণাগুলোকে বোঝায় যে ধারণাগুলো সর্বজনীনভাবে সকল ক্ষেত্রে প্রযোজ্য বা সত্য। 3 শুধু 3-এর মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, সর্বজনীনভাবে এটাকে 2-এর মধ্যেও নিয়ে আসা যাবে, 1-এর মধ্যেও নিয়ে আসা যাবে, 5-এর মধ্যেও নিয়ে আসা যাবে, 3-এর মধ্যেও রাখা যাবে। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অংশটি বুঝতে সমস্যা হয়নি। আমরা দেখলাম এই কথাগুলো আমি বলে ফেলছি শিক্ষার্থী বন্ধুরা, তারপরে তোমরা একটু পড়ে দেখবে কেমন। 3 কেবল তার পরিমাপ 3-এর মধ্যে সীমাবদ্ধ রাখেনি, বরং 3-এর সাথে অক্ষর প্রতীক সংযুক্ত থাকার কারণে সর্বজনীনভাবে 3 অন্য সকল সংখ্যাকে প্রতিনিধিত্ব করছে, অর্থাৎ বীজগণিত বিমূর্ত ধারণা বিকাশে সহায়ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতক্ষণের আলোচনায় থেকে এটা স্পষ্ট হয়েছে যে পাটিগণিতে এক জাতীয় কোনো গাণিতিক সমস্যার সমাধানের ক্ষেত্রে প্রতিটি সমস্যাকে বিচ্ছিন্নভাবে চিন্তা করতে হয় এবং প্রতিটি সমস্যার সমাধান প্রক্রিয়া ভিন্ন ভিন্ন হয়। এটা তোমরা লক্ষ্য করে থাকো, আবার পাটিগণিত পড়লেও তোমরা বিষয়টা দেখো। কোনো একীভূত বা সর্বায়নকরণ প্রক্রিয়ার সকলকে অন্তর্ভুক্ত না করে বিচ্ছিন্ন কোনো সংখ্যা বা রাশি বা তথ্যের জন্য সমস্যাগুলোর সমাধান করতে হয়। ফলে শিক্ষার্থীদের মধ্যে বিমূর্ত ও তত্ত্বীয় চিন্তার বিকাশ ঘটাতে পাটিগণিত সহায়ক ভূমিকা পালন করে না। পাটিগণিতের সমস্যাগুলো সমাধানের জন্য কোনো সাধারণ রাশিমালা বা সূত্র বা জেনারেলাইজড ফর্ম তৈরি করার কোনো সুযোগ নেই। ফলে সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়া দীর্ঘ হয়, কিন্তু সেক্ষেত্রে বীজগণিত এক জাতীয় সকল সমস্যাকে একীভূত বা সর্বায়নকরণ করে তার সমাধানের জন্য একটি সাধারণ রাশিমালা বা সূত্র বা জেনারেলাইজড ফর্ম দিতে পারে, যার ফলে শিক্ষার্থীদের মাঝে বিমূর্ত ও তত্ত্বীয় চিন্তার বিকাশ ঘটে। শুধু তাই নয়, এরকম সাধারণ রাশিমালা বা জেনারেলাইজড ফর্ম তৈরি করার কারণে বীজগণিত অনেক ক্ষেত্রে পাটিগণিতের চেয়ে স্বল্প পরিসরে এবং অনায়াসে অনেক গাণিতিক এবং জীবনমুখী সমস্যার সমাধান খুব সহজভাবে উপস্থাপন করতে পারে, যেখানে পাটিগণিতে এই ধরনের সমস্যাগুলোর সমাধান প্রক্রিয়া খুব দীর্ঘ হয় এবং খুব জটিল হয়, একঘেয়েমিপূর্ণ হয়। আশা করি পাটিগণিত এবং বীজগণিতের এই যে বৈশিষ্ট্যমূলক ধর্ম তা তোমাদের বুঝতে অসুবিধা হয় না। অর্থাৎ পাটিগণিত এবং বীজগণিতের মধ্যে সুস্পষ্ট কিছু পার্থক্য বিদ্যমান, সুস্পষ্ট কিছু বৈশিষ্ট্যগত পার্থক্য বিদ্যমান। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদের এই প্রায় 1 ঘন্টার আলোচনাটুকু যারা বুঝতে পেরেছ, ঠিক উপলব্ধি করতে পেরেছ, এই অংশটি ঠিক তাদের জন্য এখন যে অংশটি আমি দিচ্ছি। কেমন, এটা তোমাদের একটু গবেষণাধর্মী কাজ, একটু অনুসন্ধানমূলক কাজ। যদি তোমরা তোমাদের এই চিন্তা এবং এই কনসেপ্টগুলো, এতক্ষণের যে কনসেপ্টগুলো আমি দিয়েছি, পাটিগণিত এবং বীজগণিতের সাদৃশ্য, বৈশিষ্ট্য, তুলনামূলক ধর্ম, এগুলো যদি তোমাদের উপলব্ধি দিয়ে এসে থাকে, তাহলে আশা করি এই অংশটুকু আবার তোমরা নিজেরাই সমাধান করতে পারবে। তারপরেও যেখানে সমস্যা হয় আমাকে জানাবে কমেন্ট করে। প্রথম যেটা, 3 এবং 5-এর গুণিতকের জন্য সাধারণ রাশিমালা বা জেনারেলাইজড ফর্ম তৈরি করো। 2 নম্বরের সমস্যাটা, একটা বর্গের বাহুর দৈর্ঘ্য 5 মিটার থেকে যে কোনো ধনাত্মক এককের দৈর্ঘ্যে বাড়ানো হলে এর ক্ষেত্রফলের জন্য একটি সাধারণ রাশিমালা বা জেনারেলাইজড ফর্ম তৈরি করো। 3 নম্বরের প্রবলেমটা, পাটিগণিতে 5টি ও 3টি লেবুর যোগফল 8টি লেবু। 5p + 9x² = 8টি লেবু হলে 5p + 9x² রাশিমালাতে x² এবং p এর সম্ভাব্য কি মানের জন্য রাশিমালাটির মান 8, অর্থাৎ 8টি লেবু হবে। এখানে x² ও p লেবু নির্দেশক প্রতীক। উল্লিখিত রাশিমালাটি কি 8টি লেবুর জন্য সাধারণ রাশিমালা নির্দেশ করে? প্রশ্নে প্রদত্ত পাটিগণিতের প্রেক্ষাপটে ও বীজগণিতের সর্বায়নকরণ নীতিমালার আলোকে ব্যাখ্যা দাও। 4 নম্বর প্রশ্ন, x এবং y কে বই নির্দেশক প্রতীক ধরে 30টি বইয়ের জন্য এদের সংযুক্ত করে একটি সাধারণ রাশিমালা তৈরি করো। 5 নম্বরের সমস্যাটি হচ্ছে, পিতার বর্তমান বয়স পুত্রের বয়সের 3 গুণ। 5 বছর পূর্বে পিতার বয়স পুত্রের বয়সের 4 গুণ ছিল।
পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করো। এবং সব শেষে 6 নম্বরের সমস্যাটি একটু জীবনভিত্তিক সমস্যা। এটা শিক্ষার্থী বন্ধুরা, ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের জন্য নয়, আগ্রহী সকল যারা আছে তাদের জন্য এই অংশটি। তারপরও তোমরা এটাতে সংশ্লিষ্ট থাকতে পারো। সিজান লেখাপড়া শেষ করে কোনো চাকরি না পেয়ে ব্যবসার মাধ্যমে আত্মপ্রতিষ্ঠা লাভের ইচ্ছা করল, কিন্তু তার মূলধন যৎসামান্য বা সামান্য। একটি ভালো মানের ব্যবসার জন্য তার আরো 20 লক্ষ টাকার প্রয়োজন। উক্ত টাকা সংগ্রহের জন্য সে লোন নিতে ব্যাংকে গমন করল। সেখানে গিয়ে সে জানতে পারল মুনাফার হার 15% এবং তা হবে চক্রবৃদ্ধি মুনাফা। যদি সে উল্লিখিত শর্ত সাপেক্ষে ব্যাংক থেকে উক্ত লোন গ্রহণ করে এবং সেই লোন চক্রবৃদ্ধি মুনাফায় 10 বছরে বা তার চেয়ে বেশি সময় পর তাকে পরিশোধ করতে হয়, তাহলে চক্রবৃদ্ধি মুনাফায় 10 বছর পর অথবা তার চেয়ে বেশি সময়ের জন্য চক্রবৃদ্ধি মূলধন বের করতে কেন পাটিগণিতের চেয়ে বীজগণিত উত্তম তা গাণিতিকভাবে বিশ্লেষণ করুন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে বীজগণিত আমরা পড়লাম, বীজগণিত সৃষ্টির ইতিহাস সম্পর্কে একটু সংক্ষেপে জানার চেষ্টা করব। অনেক ব্যাপক ইতিহাস, লম্বা ইতিহাস, এটা লম্বা ইতিহাস টানার ক্ষেত্র এটা নয়। আমি সংক্ষেপে তোমাদেরকে একটু জানিয়ে দিচ্ছি। বীজগণিত সৃষ্টির ইতিহাস অতি প্রাচীন। সংক্ষেপে বলা যায়, বীজগণিত আরবি শব্দ আল জাবর থেকে এসেছে। এই শব্দটি ফার্সি গণিতবিদ এবং জ্যোতির্বিজ্ঞানী আল খারিজবি রচিত 9ম শতাব্দীর প্রথম দিকের বই ইলমুল জাবর আল মুকাবেলা শিরোনাম থেকে এসেছে। সেই হিসাবে আল খোয়ারিজবিকে বীজগণিতের জনক হিসাবে অভিহিত করা হয়। প্রিয় শিক্ষার্থী, আমরা আজকের পাঠের প্রায় শেষাংশে অবস্থিত। আমাদের আজকের পাঠটি ছিল গণিতের একটি অন্যতম অপরিহার্য শাখা, বীজগণিতের উপর তোমাদের জন্য প্রথম পাঠ, যা 5ম শ্রেণী পর্যন্ত তোমাদের কারিকুলামে ছিল না। আমি চেষ্টা করেছি বীজগণিতের প্রথম পাঠটি কেমন হতে পারে, কেমন হওয়া উচিত বীজগণিতের প্রথম পাঠটি, এই বিষয়ের উপর বিস্তারিত বিবরণ তুলে ধরে বীজগণিত কেন আমাদের করতে হয়, কেন আমাদের বীজগণিত করতে হবে, বীজগণিত কি, এই বিষয়টাকে স্পষ্ট করার জন্য বিশেষ করে পাটিগণিত এবং বীজগণিতের পার্থক্য, সম্পর্ক এবং বৈশিষ্ট্যগত তুলনা বিশ্লেষণপূর্বক আমি চেষ্টা করেছি পাঠটিকে তোমাদের নিকট সহজভাবে উপলব্ধিযোগ্য করার জন্য, এবং এই বিষয়ে আমি বিস্তারিত বিবরণ দেওয়ার চেষ্টা করেছি। যদি তারপরেও তোমাদের পাঠটির কোনো অংশে বুঝতে অসুবিধা হয়ে থাকে অথবা পাঠটির কোনো অংশ তোমাদের কাছে অস্পষ্টতা থেকে থাকে, তাহলে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি তোমাদের কমেন্টগুলোর উপর ভিত্তি করে প্রয়োজনীয় পরামর্শ দেবার চেষ্টা করব, যাতে পরবর্তীতে বিষয়গুলো তোমাদের কাছে একেবারেই অস্পষ্টতা না থাকে। সাথে সাথে আমি তোমাদেরকে আহ্বান করব, আমি আমার ওয়েবসাইটে আজকের যে বিষয়বস্তু তার উপর প্রায় 9-10 পৃষ্ঠা ব্যাপী একটি লেখা উপস্থাপন করেছি। তোমরা আমার ওয়েবসাইটটি ভিজিট করে সেখানেও তোমাদের মতামত তুলে ধরতে পারো। আমার ধারণা যে এই ভিডিওটি এবং আমার ওয়েবসাইটের যে লেখা, যেখানে ভিডিওতে সবকিছু আমি হয়তো দিতে পারি নাই, কিছু অংশ ওয়েবসাইটে আছে, উভয়টার মধ্যে যদি তোমাদের সমন্বয় ঘটে তাহলে যেটা আমি ভিডিওতে আনতে পারিনি অথবা যে অংশ ভিডিওতে দিয়েছি সেই অংশ হয়তো ওয়েবসাইটে আনতে পারিনি, এই উভয়বিধ বিষয়টাকে যদি তোমরা সমন্বয় করে আজকের পাঠটি পড়াশোনা করো, আজকের পাঠটি নিয়ে চিন্তা করো, কল্পনা করো এবং এটা নিয়ে গবেষণা করো, তাহলে তোমাদের বীজগণিতের প্রথম পাঠটি অথবা ভবিষ্যতে বীজগণিত কেন করতে হবে, কিভাবে করতে হবে, তার একটা সম্পূর্ণ দিক নির্দেশনা, তার সম্পূর্ণ একটি আইডিয়া তোমাদের মধ্যে জাগ্রত হবে। ফলে ভবিষ্যতে বীজগণিতটা তোমাদের কাছে দুর্বোধ্যের কোনো বিষয়, কঠিন কোনো বিষয় থাকবে না। বীজগণিত বলো আর গণিত বলো, এই উভয়টাই, গণিতের কোনো অংশ তোমাদের কাছে আর আতঙ্কের বিষয় বা ভীতিপ্রদ বিষয় থাকবে না। আমি চেষ্টা করব আমার ওয়েবসাইট এবং আমার ভিডিওতে এরকম মৌলিক কনসেপচুয়াল
পাঠ উপস্থাপন বা ভিডিও ধারণ করে গণিতটা যেন তোমাদের কাছে আকর্ষণীয়, আনন্দের এবং সহজবোধ্য হয়। গণিত যেন তোমাদের কাছে ভীতিকর বা আতঙ্কের কোনো বিষয় না হয়। গণিতটা যেন তোমাদের কাছে ভালো লাগার, ভালোবাসার বিষয়ে পরিণত হয়। সেই ব্যাপারে আমার পাঠগুলো উপস্থাপন করার জন্য। তো আমি আজকের পাঠ থেকে আমরা যে মূল যে বিষয়গুলো শেখা হলো, এই মূল যে বিষয়গুলো আমরা শিখলাম, যে কনসেপচুয়াল এর মূল যে থিমটা আমরা শিখলাম আজকের এই প্রায় ১ ঘন্টা ১০-১৫ মিনিটের এই ভিডিওতে, সেই বিষয়টা এখন আমি তোমাদের সামনে তুলে ধরছি। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠটি থেকে আমরা দুঃখিত, আজকের পাঠটি থেকে আমরা বীজগণিত যে পাটিগণিতের সর্বায়নকৃত রূপ সেটা জানতে পেরেছি। প্রথমটা, আজকের পাঠ্যের দ্বিতীয় অংশটা থেকে যেটা আমরা জানতে পেরেছি বা শিখলাম সেটা হচ্ছে বীজগণিতে পাটিগণিতীয় অঙ্ক বা সংখ্যা প্রতীকের সাথে এক বা একাধিক বিভিন্ন বৈশিষ্ট্য সম্পন্ন অক্ষর প্রতীক থাকে, যেগুলাকে বীজগাণিতিক রাশিমালা হিসাবে অভিহিত করা হয়। এই বিষয়টা আমরা জানতে পেরেছি। আজকের পাঠের তৃতীয় যে বিষয়টা আমরা জানতে পেরেছি, মৌলিক একেবারে বিষয়টা, সেটা হচ্ছে বীজগণিতের প্রত্যেক রাশিমালা বাস্তব জীবন ভিত্তিক কোনো অর্থ প্রকাশ করে। এমন কোনো বীজগাণিতিক রাশিমালা পাওয়া যাবে না বা আমরা পড়বো না যেগুলো জীবনের কোনো না কোনো ভাষা, জীবনের কোনো না কোনো সমস্যা এগুলো তুলে ধরে না। প্রতিটাতেই এক বা একাধিক অর্থবোধক ভাষা অবশ্যই বীজগণিতীয় রাশিমালার মধ্যে আছে। সেটাকে মাথায় রেখে আমাদেরকে বীজগণিতটাকে পড়াশোনা করা উচিত। এটা মনে রাখা উচিত, বীজগণিতের যে রাশিমালা সেগুলো আকাশ থেকে পড়া অবাস্তব, অবান্তর, অবুদ্ধ কোনো বিষয় না। অবশ্যই এটা বাস্তব জীবন সংশ্লিষ্ট কোনো বিষয় বীজগণিতের প্রতিটা রাশিমালায়। প্রিয় শিক্ষার্থী, আমাদের আজকের পাঠের যে চতুর্থ অংশটি যেটা আমরা শিখেছি, এখানে মূল কনসেপচুয়াল যে বিষয়টা আমরা শিখেছি সেটা হচ্ছে বিভিন্ন গাণিতিক ও বাস্তব জীবনভিত্তিক সমস্যার সমাধানে যেখানে পাটিগণিতে নানা রকম সীমাবদ্ধতা আছে, ওই সীমাবদ্ধতাগুলোকে কাটিয়ে উঠতে অথবা পাটিগণিত যেখানে ব্যর্থ সেই জায়গা থেকে সফল হতে বীজগণিতের সংখ্যা ও অক্ষর প্রতীকের সমন্বয়ে সাধারণ রাশিমালা বা জেনারেলাইজড ফর্ম বা সূত্র সৃষ্টি করা হয়। প্রিয় শিক্ষার্থী, আজকের পাঠের যে মূল যেই আমরা ১ ঘন্টা প্রায় ২০ মিনিটের মতো পাঠ বা ১৬-১৭ মিনিটের মতো পাঠ উপস্থাপন করলাম। যদিও পাঠটি একটু দীর্ঘ হয়ে গেছে, কিন্তু পাঠের ধারাবাহিকতা রক্ষার্থে আমি এটাকে একাধিক ভিডিওতে পরিণত না করে একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করেছি। তোমাদের ধৈর্যচ্যুতি ঘটবে না আশা করি। ভিডিওটি আমি শুরুতেই বলা উচিত ছিল, যে এখন বলে রাখছি যে যদি ভিডিওটি তোমরা না টেনে পুরো ভিডিওটি দেখো, তাহলে পুরো ভিডিওটি দেখলে তোমাদের আশা করি এই মৌলিক কনসেপচুয়াল বিষয়টা তোমাদের কাছে একেবারেই স্পষ্ট হয়ে যাবে। আমি আহ্বান করব ভবিষ্যতে যখনই তোমরা এই ভিডিওটি দেখবে, এটা না টেনে পুরো ভিডিওটি একেবারে দেখবে। তো আমি চেষ্টা করেছি তোমাদের কাছে আজকের পাঠের বিষয়বস্তু, যেহেতু এটা তোমাদের জন্য বীজগণিতের প্রথম পাঠ ছিল, তোমরা যেন অন্তত এটা স্পষ্ট হয় যে পাটিগণিত এবং বীজগণিতের পার্থক্যটা কোন জায়গায়, সাদৃশ্যতা কোন জায়গায়, সম্পর্কটা কোন জায়গায়, কেন আমাদেরকে পাটিগণিতের মধ্যে না থেকেই এরকম বীজগণিতের নামক আলাদা গণিতের একটা শাখা তৈরি করতে হলো। অন্তত এই বিষয়টা যাতে তোমাদের কাছে স্পষ্ট হয়ে যায়। পাটিগণিতের মধ্যে আমরা কেন থাকতে পারলাম না, কেন বীজগণিত নামক আলাদা গণিতের একটা অপরিহার্য শাখা তৈরি করতে হলো, এই বিষয়টা যেন তোমাদের কাছে একেবারে স্পষ্ট হয়ে যায়। সেই মৌলিক কনসেপ্টকে সামনে রেখেই আমি আমার আজকের পাঠটি উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি পাঠটি থেকে তোমরা উপকৃত হবে, আমার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এবং আমার দর্শকবৃন্দ যারাই আমার ভিডিওটি দেখবেন। আমি আশা করব ভবিষ্যতে আমার এই ভিডিওটির উপর আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের উপযোগী এবং প্রিয় দর্শকবৃন্দ আপনাদের চাহিদা মোতাবেক পাঠ উপস্থাপন আমার ওয়েবসাইটগুলোতেও, যেহেতু আমি ওয়েবসাইটে আমার আছে, আমি ওয়েবসাইটগুলোতে আমার নিজস্ব চিন্তাশীল, নিজস্ব চিন্তার উপর, নিজস্ব ক্রিয়েটিভিটির মাধ্যমে বিভিন্ন গণিত বিজ্ঞানের বিষয়ের উপর লেখা উপস্থাপন করব। আমি আগাম আমন্ত্রণ জানিয়ে রাখছি আপনাদেরকে আমার এই ওয়েবসাইটগুলো ভিজিট করার জন্য এবং সাথে সাথে আমার এই ইউটিউব চ্যানেলের সাথে থাকার জন্য। সাথে সাথে আরেকটি আহ্বান আমি আপনাদের কাছে বা প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমার কাছে রাখতে চাই, যদি প্রয়োজন মনে হয়
তাহলে আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখতে পারো এবং পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে রাখতে পারো, যাতে পরবর্তী ভিডিওগুলো তোমরা নোটিফিকেশন সহ পেয়ে যেতে পারো বা পেয়ে যেতে পারেন। এবং অন্যদের সহযোগিতার হাত সম্প্রসারণ করার জন্য ভিডিওটিকে অথবা আমার ওয়েবসাইটে লেখাগুলোকে এটাকে করে দেওয়া যেতে পারে। সেটা হচ্ছে আমার ওয়েবসাইটের লেখাগুলোকে এবং ভিডিওটাকে শেয়ার করে দিতে পারো বা পারেন। প্রিয় দর্শকবৃন্দ, আমি আজকের পাঠটি শেষ করছি। যাবার আগে সকলের প্রতি শুভকামনা জানিয়ে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন এই প্রত্যাশায়, এবং আগামী পাঠে সকলকে আগাম আমন্ত্রণ জানিয়ে আবারও সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে।